এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। রাত 11টা বাজে। বাসায় গিয়ে খাবার খাবো, এখনও তার নসিব হয়নি। আর ভালো লাগে না এই দুনিয়ার কোলাহল। তার মধ্যে সৎমার পেশাল একদম সহ্য হয় না। দিনভর কাজ করে রোজগার করি, তাও ওনার হয় না। আরও টাকা চাই ওনার। মনে হয় আমি টাকার মেশিন। হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি, কোনো গাড়ি নাই যে গাড়ি করে বাসায় যাব। আর গাড়ি করে বাসায় গেলে মা দেখলেও শুরু করবে যে লাট সাহেব পায়ে চলাচল করে আসতে পারে না, গাড়ি লাগে ওনার। সারাদিন কাজ করে পা আর চলছে না। পায়ের গোড়ালিগুলো মনে হয় এখনই খুলে পড়ে যাবে। না আর সম্ভব না হেঁটে যাওয়া। একটু বসে জিরিয়ে নিই, তারপর না হয় আবার বাসায় যাওয়া যাবে। রাস্তার ধারে একটা জায়গায় বসে আছি, পাশে ধান ক্ষেত, তারপর পাশে আবার পুরো জঙ্গল। ভয়ও করছে খুব, কিন্তু ভয় করলেও কিছু করার নেই। পা যে আর চলছে না। হঠাৎ মনে হলো পাশে কেউ একজন বসে আছে আমার পাশে। ফিরে দেখলাম না, কেউ তো নেই। হঠাৎ কাঁধে কারো মাথা রাখার উপস্থিতি টের পেলাম। এবার তো ঘাবড়ে গেলাম। কে কে কিন্তু কাউকে তো দেখছি না। না, এখানে আর থাকা যাবে না। তাড়াতাড়ি উঠে চলে যেতে নিলাম, কিন্তু কেউ একজন পিছন থেকে জড়িয়ে ধরেছে মনে হচ্ছে। এবার ভয় পেয়ে গেলাম। ভয়ের চোটে কপাল বেয়ে ঘাম ঝরে পড়ছে, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। প্লিজ, কে? আপনি সামনে আসুন, আমার খুব ভয় করছে। অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো। ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। আর আমি তোমার সামনে আসলে তুমি সহ্য করতে পারবে না। আমার রূপ দেখলে তোমার চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে। এবার ভয়ের মাত্রাটা যেন আরও বেড়ে গেল। কে আপনি? আর আপনি সামনে আসলে কেন সহ্য করতে পারবো না? অদৃশ্য থেকে আবার আওয়াজ আসলো। কারণ আমি পড়ি। পরি কথাটা শোনার পর তো মনে হয় এবার সত্যি আমার প্যান্ট নষ্ট হয়ে যাবে। চুপ করে আছি ভয়ে। অদৃশ্য থেকে আওয়াজ আসলো। এই কথা বলছো না কেন? কি বলবো বুঝতে পারছি না। কি বলবো আমি? অদৃশ্য থেকে আওয়াজ আসলো। চলো আমরা ওই দিকটাতে গিয়ে বসি, ঘাসের উপরে। আচ্ছা, ভয়ে ভয়ে বললাম, কারণ কথা না শুনলে আমার ঘাড় মটকাবে। আচ্ছা, কোথায় আপনি? আমি এসে বসেছি তো ঘাসে। পাশে থেকে আওয়াজ আসলো। এই তো আমি পাশে। আচ্ছা, একটা কথা বলি। পাশে থেকে আওয়াজ আসলো। হ্যাঁ বলো। দেখুন, আপনি সামনে না আসলে আমি কথা বলবো কিভাবে? আপনি প্লিজ আমার সামনে আসুন। আচ্ছা আসবো, তবে তার আগে বলো তোমার কেমন মেয়ে পছন্দ? মানে তোমার স্বপ্নের রানীটা কেমন হবে? আমার পছন্দ সাদাসিধে একটা মেয়ে, যে সাদা একটা সিম্পল ড্রেস পরবে, যাকে এক দেখায় আমি ভালোবেসে ফেলবো। ওর রূপে পাগল হয়ে যাব আমি। আচ্ছা ওয়েট। হঠাৎ দেখলাম সাদা একটা আলোক রশ্মি জ্বলতে জ্বলতে ওপর দিক থেকে নামছে। আলোক রশ্মিটা হঠাৎ বড় হয়ে গেল। আলোক রশ্মিটা বড় হওয়ার পর এত আলোকিত হয়ে গেল যে জায়গাটা আমি চোখে কিছুতেই দেখতে পাচ্ছি না। হঠাৎ সব কিছু আবার আগের নিয়ে ক্লিয়ার হয়ে গেল, সব স্বাভাবিক হয়ে গেল। পাশে ফিরতে দেখলাম সাদা ড্রেস পরা একটা মেয়ে আমার পাশে বসে আছে। মেয়েটার দিকে নজর পড়তেই আমার দুনিয়াদারি পাল্টে গেল। এত সুন্দর মেয়ে এই জন্মে আমি আর কখনো দেখিনি। মনে হচ্ছে জান্নাতের কোনো হুর ভুল করে জমিনে নেমে এসেছে। আমি হা করে ওর দিকে তাকিয়ে আছি। এই কি দেখো, আমার লজ্জা করে তো, এমন করে তাকিয়ে থেকো না। মেয়েটার কথায় আমার ধ্যান আসলো, কিন্তু আমার সব কিছু যেন উলট পালট হয়ে গেল। মাথায় কিছুই কাজ করছে না। আপনার নাম কি? আপনার বাসা কোথায়? আপনি কি করেন? আপনার বাসায় কে কে আছে? একগাদা প্রশ্ন ছুঁড়ে মারলাম। এই স্টপ স্টপ, আস্তে আস্তে একটা একটা করে জিজ্ঞাসা করো, না হয় একসাথে এতগুলোর উত্তর আমি কিভাবে দিব? হ্যাঁ, আমার নাম মাপসুরাতুল নূর, তবে সবাই আমাকে মাপসুরা বলে ডাকে। আর আমার বাসা হচ্ছে পরিপালকে। আর আমার বাসায় আমার বাবা আর মা আছে। আপনি পরি হলে জমিনে কি করছেন? এখন তো তেমন ভয় করছে না। আমি জমিনে আমার অর্ধাঙ্গী খুঁজতে এসেছি, কারণ আমার ছোটোবেলা থেকে একটাই ইচ্ছে, আমি মানুষকে বিয়ে করব। আর আমার বাবার সিংহাসনের অধিকারী বানাবো। মানে বুঝলাম না। মানে মাপসুরহা আমার বাবা পরিপালকের রাজা। আমার বাবা চায়
আমার বাবার পরে আমার বাবার সিংহাসনের অধিকারী আমাকে বানাবে। কিন্তু পরিপালকে কিছু অসৎ পরি এটা চায় না। তারা চায় উত্তরাধিকারী কোনো পুরুষকে দেওয়া হোক, কেননা আমার বাবার কোনো ছেলে সন্তান নেই। তাই তারা বুদ্ধি করে উত্তরাধিকারী হাতিয়ে নিতে চায়। ও, আজকে আমার সময় হয়ে এসেছে, আমি উঠি। কালকে আবার কথা হবে। এত সময় ধরে বেশ ভালোই লাগছিল মেয়েটার সাথে কথা বলতে। যেই না বলল মেয়েটা চলে যাবে তখন মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা, এরপর কি আমাদের আর কখনো কথা হবে? হবে। কালকে আমি আবার একই সময় এখানে তোমার জন্য অপেক্ষা করব। তুমি এসো কেমন? আচ্ছা। আর মাত্র 3টা মিনিট সময় আছে, আমার যেতে হবে। তুমি তাড়াতাড়ি চোখ বন্ধ করো। চোখ কেন বন্ধ করব? আরে করতে বলছি, করো না। আর আমি বলার আগ পর্যন্ত চোখ খুলবে না। আচ্ছা, চোখ বন্ধ করতে হঠাৎ মনে হলো ঠোঁট জোড়া কেউ নিজের দখলে নিয়ে নিয়েছে। কারো ঠোঁটের উষ্ণতা অনুভব করলাম। আমারও কেমন যেন ভালো লাগছে। এই চোখ খুলবে না কিন্তু। আচ্ছা। মাপসুরে একটু পর আমাকে ছেড়ে দিল আর বলল, আমি আমার রূপ পরিবর্তন করছি, চোখ খুললে কিন্তু তোমার ক্ষতি হবে। চোখ বন্ধ করে আছি। একটু পর মেয়েটা বলল, এবার চোখ খোলো। তারপর আমি চোখ খুললাম। তারপর মাপসুরাকে আর দেখতে পাচ্ছি না। মেয়েটা গেল কোথায়? অনেক ডাকাডাকি করলাম, না কেউ নেই। তারপর মোবাইলটা পকেট থেকে বের করে দেখলাম কয়টা বাজে। ঘড়ির টাইম থেকে মাথার জন্য আকাশ ভেঙে পড়লো। রাত 2টা বাজে। আজকে বাসায় গেলে মা আমাকে মেরেই ফেলবে। তাড়াতাড়ি করে উঠে ঘরের দিকে হাঁটা দিলাম। কিন্তু কিন্তু কেন যেন মনে হচ্ছে ঠোঁট জোড়ায় মিষ্টি হয়ে আছে। মনে হয় মিষ্টির গুডাউনে ঢুকে কয়েক শত কেজি মিষ্টি খেয়েছি। বাসায় প্রায় পৌঁছে গিয়েছি, আর একটু পথ বাকি। ও আচ্ছা, আমার পরিচয় দিতে তো ভুলে গেছি। আমার নাম আকাশ। পড়ালেখা অনার্স 2য় বর্ষ পর্যন্ত পড়ে আর পড়া হয়নি, কারণ মা মারা যায়। পরে বাবাও আরেকটা বিয়ে করে নেয়। তিনি চায় না আমি আর পড়ালেখা করি, সো অফ করে দিয়েছি। আর একটা ছোটোখাটো দোকানে কাজ করি। এই পরিচয়টা খালি গল্পের ক্ষেত্রে। এবার গল্পে আসি। বাসায় পৌঁছাতেই মাকে ডাক দিলাম। মা এসে দরজা খুলে দিল, সাথে আরও এক গাদা কথা শুনিয়ে দিল। লাট সাহেবের ছেলে, এত রাত অব্দি কোথায় ছিলি? তোর কি ঘর বাড়ি নাই নাকি? রাতের বেলায় ঘুমটা নষ্ট করে তোর জন্য দরজা খুলতে হচ্ছে। কাল থেকে এমন হলে ঘরে জায়গা পাবি না। কি আর করা, কথা শোনা তো আমার নসিবে সবসময় লেগে আছে। মাথা নিচু করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, গায়ে পরনের শার্টটা যখন খুললাম তখন একটা গ্রান আসলো নাকে। মনে হচ্ছে পাগল হয়ে যাব। গ্রানটা আমাকে একদম পাগল করে দিচ্ছে। তারপর খেয়ে শুয়ে পড়লাম। শুয়ে ভাবছি একটু আগের ঘটনা। মেয়েটাকে একদিনই মনে ধরে গেছে আমার। আচ্ছা, মাপসুরা কি কালকে আমার জন্য ওই জায়গায় অপেক্ষা করবে? কিছুতেই বলতে পারছি না মাপসুরাকে। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে মাপসুরাও ওর পরিপালকে যায়। মাপসুরার বাবা, কিরে, বলির পাঠা পেলি? হ্যাঁ বাবা, বলির পাঠা পেয়ে গেছি। তো কতদিন সময় লাগবে তোকে ওর পটাতে? বাবা বেশি দিন না, অল্প কয়েকদিন ধৈর্য ধরো তোমরা। আচ্ছা। অন্যদিকে সকালবেলা ঘুমের মধ্যে কিরে পানি পড়ে কোথা দেখে? ছাদ কি ছিদ্র হয়ে গেল নাকি যে বাইরে বৃষ্টি হচ্ছে, গড়ে এসে পানি পড়ছে? ঘুম চোখে চোখ খুলে দেখি ওর সৎ মা পানির বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বুঝে গেলাম পানি কোথা থেকে পড়ছিল। কিরে লাট সাহেবের ছেলে, সকাল কি হয় নাই এখনা? কয়টা বাজে খেয়াল আছে তোর? কাজে যাচ্ছিস না কেন? মা একটু ঘুমাতে দাও না। ওকে ঘুমা, তোর আজকে ঘরে কিছুই মিলবে না। মা তুমি এমন করো কেন? কেমন করি? কাজে না গিয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছিস। ঘরের বাজার সদাইয়ের টাকা তোর কোন বাবা দিবে শুনি? তোর বাবা যা কামাই করে সব তো আমাদের খরচে লেগে যায়। তোর জন্য এক্সট্রা করে সব কিছু করতে পারবো না। নিজের সমস্ত কিছু নিজে রোজগার করে আন, তাহলেই ঘরে খাবার জুটবে। ওকে মা, কাজে যাচ্ছি, তুমি নাস্তা দাও। নাস্তা আমরা খেয়ে নিয়েছি, তোর জন্য নাস্তা নাই। নাস্তা ছাড়া কাজে যা, না হয় রাতের খাবারও জুটবে না কপালে। বলে চলে গেল রুম থেকে। মার কথা শুনে চোখ দিয়ে পানি চলে এলো। যেমনই হোক, আপন মা না হোক সৎ মা হোক, তারপরও তো মা। কিভাবে পারে উনি এমন দ্বারা করতে আমার সাথে? ওনারও তো একটা মেয়ে আছে, ওর জন্য তো সবসময় সব কিছু রেডি থাকে। কিন্তু আমার কপালে সামান্য নাস্তাটুকু জোটে না। আর যদি মা বেঁচে থাকতো, এমন দ্বারা কোনো দিন আমার সাথে করতে হতো না। ফ্রেশ হয়ে কাজে চলে গেলাম। দুপুরে হালকা কলা পাউরুটি খেয়ে চালিয়ে দিলাম। রাতের বেলা যত সময় কাজ শেষ করে হেঁটে হেঁটে আসছি। কালকের সেই জায়গাটায় এসে বসে আছি মাপসুরা এর জন্য। মাপসুরা বলেছিল আজকেও একই সময় আসবে। বসে আছি, কিন্তু পেটের ক্ষুধায় কলেজা বের হয়ে যাচ্ছে। একটু পর অদৃশ্য থেকে আওয়াজ আসলো, তুমি এসে গেছো? হ্যাঁ, অনেক আগে এসে গেছি, কিন্তু
আপনার এত দেরি হলো যে? আরে আর বলো না, পরিপালক থেকে আসার সময় কয়েকজনের কাছে ধরা পড়ে যেতাম যে আমি পরিসীমা পার করে জমিনে যাচ্ছি। তারা আমাকে দেখে আমার পিছু নেয়, তাই ওদেরকে ঘুরিয়ে অন্য পথে পাঠিয়ে দেই আর আমি জমিনে এসে পড়ি। আচ্ছা, তুমি আমার সামনে এসো। আচ্ছা আসছি, তবে তুমি চোখ বন্ধ করো। আচ্ছা, একটু পর মাপসুরা কালকের মতো সাদা একটা ড্রেস পরে আমার পাশে এসে বসলো। কি হয়েছে তোমার চেহারা আমার 12টা কেন বেজে আছে? আসলে সকালে কিছু খেয়ে বের হয়নি তো, তার মধ্যে দুপুরে যা খেয়েছি সব হজম হয়ে গেছে, পেটে কিছু নাই, অনেক খিদে পেয়েছে। আচ্ছা দাঁড়াও, তুমি চোখ বন্ধ করো। আবার কেন চোখ বন্ধ করব? করতে বলছি, করো না। আচ্ছা। শোনো, চোখ খুলবে না পেট ভরার আগ পর্যন্ত। আর তোমার প্রিয় খাবারের নামগুলো মনে করতে থাকবে। যত সময় পেট না ভরবে ততক্ষণ চুষেই খাবে, কেমন? সব বুঝলাম, কিন্তু কি চুষবো? মাপসুরা ওয়েট বলে ওর ঠোঁটজোড়া আমার ঠোঁটের সাথে লাগিয়ে দিল। ঠোঁটজোড়া এত মিষ্টি যে ইচ্ছে করছে ঠোঁটজোড়া কামড়ে খেয়ে ফেলি, কিন্তু না, এটা করা যাবে না। পরক্ষণেই মাপসুরা এর কথা মনে পড়লো। ও বলছে চুষার সময় প্রিয় খাবারগুলোর কথা মনে করতে। আমিও পোলাও, তারপর গরুর কলেজা বোনার কথা মনে করলাম। হঠাৎ মনে হচ্ছে সমস্ত কিছু আমার সামনে চলে আসলো। আমিও খেতে বসে গেলাম। মাপসুরের ঠোঁট চুষতে লাগলাম, আর আমার মনে হচ্ছে আমি পোলাও, তারপর গরুর কলেজা বোনা খাচ্ছি। একদম গলা পর্যন্ত খেলাম, পেট ভরে। পেটে আর এক ফুটও জায়গা নেই। তারপর ছেড়ে দিলাম মাপসুরার ঠোঁট। পেট ভরেছে তোমার? লজ্জা পেয়ে কি করলাম আমি এত সময় ধরে? একটা পরীকে কিস করলাম। কিন্তু আকাশের কেন জানি মাপসুরহাকে কিস করার সময় তার মধ্যে হিতাহিত জ্ঞান থাকে না। এই লজ্জা পাচ্ছ কেন? আমিই তো। আচ্ছা মাপসুরা, আপনি এত ভালো কেন? কোথায় আমি এত ভালো? আপনি অনেক ভালো। আপনার মতো যদি সবাই ভালো হতো, বিশেষ করে আমার সৎমাটা। কেন, কি হয়েছে তোমার সৎমার? সে অনেক কাহিনী। আচ্ছা দাঁড়াও 1 মিনিট। বলি আমার কপালে হাত রাখলো, তারপর বলল, হ্যাঁ, তোমার মা তো আস্ত একটা বদ। তোমার সাথে এত অন্যায় করে কেন? সকালবেলা তোমাকে খেতে পর্যন্ত দেয়নি। হ্যাঁ, আপনি জানলেন কি করে? এই তো তোমার মাথায় হাত দিয়ে সব দেখে নিলাম। কি বলেন? হ্যাঁ, আমরা কারো মাথায় হাত দিলে তার সব পড়ে ফেলতে পারি। আর শোনো, তোমার মাকে আমি সাইজ করে ফেলবো, তুমি চিন্তা করিও না। প্লিজ না, কিছু করবেন না, উনি আমার মা। আরে তেমন কোনো ক্ষতি করব না, জাস্ট তোমাকে যাতে কষ্ট না দেয় সেই ব্যবস্থা করব। আচ্ছা তাহলে ঠিক আছে। আচ্ছা একটা কথা বলেন তো, আপনার ঠোঁট জোড়া এত মিষ্টি কেন? কারণ আমরা সবসময় মধু পান করি। আমাদের রাজ্যে সব কিছুর নহর আছে, আর আমাদের পরিপালকের সবার ঠোঁটই মিষ্টি। আচ্ছা আপনি তো জমিন এসেছেন আপনার অর্ধাঙ্গিনী খুঁজতে, তো পেলেন তাকে? হ্যাঁ পেয়েছি। তো কোথায় উনি, আর কেমন দেখতে? আমার পাশেই বসে আছে, অনেক সুন্দর দেখতে, খুব মায়াবী চেহারা। মানে বুঝলাম না, আপনার পাশে বসে আছে মানে? তোমার এত বুঝতে হবে না, সময় হলে সব বুঝে যাবে। আর শোনো, এখন থেকে আপনি আপনি করবে না, তুমি করেই বলবা, বুঝছো? আচ্ছা কিন্তু আমার তো বেশি বয়স হয় নাই, আপনি তো আমার বড় হবেন মনে হয়। আবার আপনি? আচ্ছা তুমি? আমি তোমার অনেক বড় হব। অনেক বড় বলতে কত বড়? কম করে হলো 200 বছরের বড় হব। কি? হ্যাঁ হ্যাঁ, আমাদের পরিপালকে এখনো আমার বিয়ের বয়সই হয়নি। কি বলছে, সব মাথার উপর দিয়ে গেল? 200 বছর এখনো বিয়ের বয়স হয়নি? আচ্ছা শোনো, কাল থেকে আমি জমিনে যে কোনো সময় আসতে পারবো। তোমার যখন কোনো প্রয়োজন হবে আমাকে স্মরণ করবে, কেমন? আচ্ছা তা না হলো করলাম, কিন্তু তুমি তো বলেছিলে রাতের বেলা ছাড়া আসতে পারবে না। হ্যাঁ বলেছিলাম, কিন্তু বাবা আমাকে একটা মন্ত্র শিখিয়ে দিবে আজকে গেলে। তারপর থেকে আমি যে কোনো সময় জমিনে আসতে পারবো। ও তাহলে তো ভালোই হবে। আচ্ছা তাহলে আজকে আমি উঠি, পরিপালকের দরজা বন্ধ করে দিবে, পরে আবার যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে। আমি যাচ্ছি, কিন্তু তুমি কোনো মেয়ের দিকে তাকাবে না, বলে দিলাম। তাকালে চোখ তুলে ফেলবো একদম। আচ্ছা। চোখ বন্ধ করো। তারপর চোখ বন্ধ করলাম, তারপর মাপসুরা চলে গেল। আজকে অনেক দেরি হয়ে গেছে, বাসায় গেলে আম্মু চেঁচামেচি করবে। দূর, কলে করুক, তাদের সমস্যা নেই। এত সুন্দর একটা সময় উপভোগ করলাম, তার কাছে আম্মুর সামান্য বকা কিছুই না। বাসায় চলে গেলাম, আম্মু ঝাড়লো কতক্ষণ, তারপর খেয়ে শুয়ে পড়লাম। সকালে উঠে আবার প্রতিদিনের নিয়ে কাজে চলে গেলাম।
কাজ করছি এমন সময় সাজ্জাদের ফোনটা রিসিভ করে। হ্যাঁ সাজ্জাদ বল। কোথায় তুই? কেন? দোকানে। এখন একটু ফার্ম গেট আয়, কাজ আছে। আচ্ছা দাঁড়া, মালিকের দিকে ছুটি নিয়ে আসছি। তারপর 1 ঘন্টার জন্য ছুটি নিয়ে চলে গেলাম। ফার্ম গেটে পৌঁছে সাজ্জাদকে ফোন দিলাম। কোথায় তুই? রাস্তার এই পারে শপিং মলের সামনে দাঁড়িয়ে আছি, তোকে দেখতে পাচ্ছি আমি। রাস্তা ক্রস করে এই পাশে চলে আয়। আচ্ছা দাঁড়া, আসছি আমি। ফোন রেখে রাস্তা ক্রস করব এমন সময় একটা বড় ট্রাক জুড়ে আমার দিকে তেড়ে আসলো। রাস্তা অন্যদিকে যাব, সেদিকে আবার অন্য রাস্তায় গাড়ি চলাচল করছে। সামনে আগাবো, সামনে বড় একটা গাড়ি তেড়ে আসছে। কী করবো বুঝতে পারছি না, মাথায় হাত দিয়ে বসে গেলাম। আর মাপসুরা এর কথা মনে পড়লো। হঠাৎ দেখলাম ট্রাকটা আমার মাথার উপর দিয়ে উড়ে চলে গেল। আমি তো অবাক। হঠাৎ পিছন থেকে কেউ একজন কাঁধে হাত দিয়ে পড়ল। তুমি ঠিক আছো? পিছনে ফিরে দিকে মাপসুরা। তুমি এখন এখানে কিভাবে আসলে? আর গাড়িটা মাথার উপর দিয়ে কিভাবে গেল? তোমাকে কালকে কি বলেছিলাম মনে নেই? আমি যে কোনো সময় এখন থেকে জমিনে আসতে পারবো, আর গাড়িটা আমি উড়িয়ে নিয়ে গেছি। আর তুমি এখন আমাকে স্মরণ করলে, তাই চলে এলাম। নয়তো তোমার বড় ধরনের বিপদ হয়ে যেত। ও হ্যাঁ, আশেপাশে দেখতে লাগলাম। সবাই তো স্বাভাবিক, কেউ এদিকে তাকাচ্ছেও না। কিন্তু এত বড় গাড়িটা যে মাথার উপর দিয়ে অস্বাভাবিকভাবে চলে গেল, কারোর চোখে কি পড়ে নাই? মাথায় কোনো কিছু কাজ করছে না। চিন্তার কোনো কারণ নেই, তুমি যা দেখেছো তা আর কেউ দেখেনি। এবার বুঝলাম মানুষ কেন স্বাভাবিক। আচ্ছা, তুমি কোথায় যাচ্ছ? সাজ্জাদ ফোন করে কেন জানি আসতে বলেছে। চলো, আমিও তোমার সাথে যাব। কি? সাজ্জাদ দেখলে কি বলবে? আর যদি জিজ্ঞেস করে তুমি কে, তাহলে কি বলবো? কি বলবে? আর যাই বলার বলুক, ওটা আমার উপর ছেড়ে দাও, আমি দেখে নেব। জোর করেই আমার সাথে গেল। সাজ্জাদ আমার জন্য ওয়েট করতেছে। মাপসুরাকে নিয়ে গেলাম। সাজ্জাদ মাপসুরাকে দেখে হা করে তাকিয়ে আছে। কি রে, এমন হা করে তাকিয়ে আছিস কেন? তোর সাথে উনি কে রে? আরে তেমন কেউ না। এই তেমন কেউ না মানে? আমি তোমার গার্লফ্রেন্ড, এটা বলতে এত লজ্জা কোথায়? সাজ্জাদ আমার দিকে রাগে লুক নিয়ে তাকায় আছে। মাপসুরা কি বলতেছে এইসব উল্টাপাল্টা? সাজ্জাদ বান্দরটা আমাকে খেলাবে। আকাশ, একটু সাইডে আয় তো, কথা আছে। তারপর সাইডে গেলাম। কিরে, তুই রিলেশন করিস, আমাকে একটাবার জানাইলিও না? আরে তেমন কিছু না। এখন তো বলবি ধরা যে খাইছস। আচ্ছা আকাশ, এত সুন্দর জিনিস তুই পাইলি কোথায় রে? তোরে বলবো না সব কিছু খুলে, এখন চল। চল রেস্টুরেন্টে বসবো। তারপর 3 জন মিলে রেস্টুরেন্টে বসলাম। আচ্ছা কি রে, এত জরুরি তলব করে ডাকলি কেন? দোস্ত, আমার চাকরি হয়ে গেছে। কি বলিস কি? হ্যাঁ রে, চাকরি হওয়ার পরেই তোকে ফোন দিলাম। বাসায়ও যায় নাই এখনো। তারপর 3 জনে মিলে রেস্টুরেন্টে খেয়ে চলে এলাম। সাজ্জাদ চলে গেল। আমি আর মাপসুরা গাড়ি করে আমার কাজের দিকে যেতেছি। দুজনে রিক্সায় বসে আছি। আচ্ছা মাপসুরা, তখন তুমি সাজ্জাদকে কী সব উল্টাপাল্টা বললে? তুমি আমার গার্লফ্রেন্ড? ভুল কথা বলেছি? আমি তোমার গার্লফ্রেন্ড, এই তো। আর আমি তোমাকে ভালোবাসি। কি? মাপসুরের কথা শুনে যেন বিশ্বাসই হচ্ছে না। সত্যি বলতেছো তুমি এইসব? হ্যাঁ। সত্যি বলতে আমিও মাপসুরাকে প্রথম থেকে ভালোবেসে ফেলেছি। আচ্ছা, আজকে কাজে না গেলে হয় না? চলো না, আমরা দুজন দূরে কোথাও ঘুরে আসি। মাপসুরা কাজ যে করতেই হবে, না হয় রাতে খাবার জুটবে না কপালে। আচ্ছা দাঁড়াও, তোমার কাজ আমি করে দিচ্ছি। তারপর মাপসুরা ওর কোমর থেকে একটা লাঠি বের করে ঘুরালো। আমি দোকানে গিয়ে দেখি সব কাজ কমপ্লিট। মালিক বলল, কাজ শেষ, কমপ্লিট, আজকে ছুটি। আমি তো অবাক। চলো, এবার তো ঘুরতে যাবে। তারপর মাপসুরাকে নিয়ে অনেক জায়গায় করলাম সারাদিন। ঘুরে সন্ধ্যায় বাসায় চলে গেলাম তাড়াতাড়ি। আর মাপসুরা বলল আজকে রাতে বাসায় আসবে, জানালা খোলা রাখতে বলেছে। রাতে গিয়ে শুয়ে আছি। আজকে আর সেই জায়গায় গিয়ে বসলাম না, কারণ মাপসুরা বাসায় আসবে। হঠাৎ একটা আওয়াজ আসলো। আমার বাবুটা কি করে? এই তো শুয়ে আছি, তুমি আসছো? হুম। তারপর মাপসুরা রূপ পরিবর্তন করে আমার সামনে আসলো। এসে আমাকে জড়ায় ধরলো। আমার বুকে মাথা রেখে শুয়ে আছে মাপসুরা। সারা রাত আমার সাথে ছিল। ভোর 5টায় উঠে চলে গেল। আমি আবার ঘুমায় গেলাম। সকাল 10টায় ঘুম ভাঙলো। পাশে মোবাইলটা ছিল, সেটা বের করে সময় দেখলাম কাজে যাওয়ার জন্য। কিন্তু সময় দেখে তো চোখ কপালে উঠে গেল। ইয়া আল্লাহ, এখন কি হবে? আজকে কাজে তো মনে হয় যাওয়া হবে না। আমি শিওর আজকে আমার সৎমা আমাকে বলে দিবে। কিন্তু এত সময় হয়ে গেছে, আম্মু এখনো ডাক দিল না। চুপি চুপি ফ্রেশ হয়ে ঘর থেকে চোরের মতো বের হয়ে যেতে নিলাম। দরজা দিয়ে বের হবে এমন সময় আম্মু সামনে পড়লো। আমার ছেলেটা চোরের মতো কই যায়? কত বেলা হয়েছে, ক্ষুধা লাগে নাই বুঝি? আয়, তোকে খাবার বেড়ে দিচ্ছি। আম্মুর কথা শুনে তো মনে হয় এখন স্ট্রোক করে মারা যাব। আম্মু কি বলতেছে এইসব?
ওনার ছেলে কত সময় হয়েছে ক্ষুধা লাগছে কী সব বলতেছে, আমাকে জারো দিয়ে না মেরে। কোথাও একটু থেকে একটু টের বেটের হলে কথা শোনানোর কমতি রাখে না। আজকে উনি কিনা এইসব বলছে। একে তো ঘুম থেকে উঠলাম দেরি করে, তার মধ্যে কাজে যাই নাই। কি রে, এমন করে চেয়ে আছিস কেন? তুই গিয়ে টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। সব যেন মাথার উপর দিয়ে গেল। খাবার টেবিলে বসে আছি, আম্মু সে খাবার বেড়ে দিল। আমি খাচ্ছি আর আম্মু মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলতেছে, ইস, আমার ছেলেটা কত শুকায় গেছে, দেখি আর কয়টা নিয়ে খাবার। আম্মুর কথা শুনে খাবার নাকে মুখে উঠে গেল। একটার পর একটা শখ খাচ্ছে। আম্মু তুমি ঠিক আছে তো? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, কেন? না, আমার কেন জানি মনে হচ্ছে তোমার শরীর ঠিক নেই, তুমি অন্য ধরনের কথা বলতেছো। দূর, তা হতে যাবে কেন? নাস্তা করে ওঠার সাথে সাথে আম্মু হাতে 5,000 টাকা ধরায় দিয়ে বলল, যা শপিং করবি এইগুলা দিয়ে নিজের মতন করে। আমি তো মহাখুশি, সাথে আম্মুকে জড়ায় ধরলাম। আমার পাগল ছেলে। তারপর বাসা থেকে বের হয়ে গেলাম। বাসা থেকে বের হতেই দেখি মাপসুরা রিক্সা নিয়ে আমার জন্য দাঁড়িয়ে আছে। তারপর মাপসুরার সাথে উঠে চলে গেলাম। আম্মু তোমার সাথে ভালো ব্যবহার করে এখন? হ্যাঁ। না করে কই যাবে? যে ডোজ দিছি ভালো ব্যবহার ওনার বাপও করবে। তার মানে এগুলো সব তোমার কাজ? হ্যাঁ। তারপর সেদিন দুজনে মিলে অনেক ঘোরাঘুরি করলাম, শপিং করলাম, এভাবে দিন কাটতে লাগলো। মাপসুরাকে বাসায়ও নিয়ে এসে পরিচয় করিয়ে দিলাম। আম্মুর সাথে তো খুব খাতির। এখন মাপসুরা বেশিরভাগ সময় আমার বাসায় থাকে, আর রাতের বেলা আসলে জানালা দিয়ে আসে যেন কেউ টের না পায়। দোকানের চাকরিটাও ছেড়ে দিয়েছি, অন্য একটা ভালো জায়গায় জব এর জন্য ট্রাই করতেছি। হঠাৎ একদিন সাজ্জাদের সাথে দেখা হলে দুই বন্ধু মিলে অনেক আড্ডা দিলাম। আচ্ছা, ভাবির ব্যাপারে কিছু বলদিন আছে? বলবো, তবে কোনো রিয়েক্ট করবি না তো? আচ্ছা। তারপর সব খুলে বললাম সাজ্জাদকে। সাজ্জাদ তো মনে হয় এই দুনিয়ায় নাই। তুই কি বলতেছিস এইসব? তুই কি জানিস ও তোরে এই জমি থেকে নিয়ে যাবে, পরে কোনোদিন আর এই জমিনে আসতে পারবে না? কি বলিস কি এসব? হ্যাঁ, ও তোরে নিয়ে চলে যাবে। তাহলে এখন কি করব? কি করবি? ছেড়ে দে। না, আমি এটা পারবো না। ওটা আমি অনেক ভালোবাসি। ওরা ছাড়লে আমি নিজেই মরে যাব। তাহলে তুই কেসস মনে কর। প্লিজ দোস্ত, এমন করে বলিস না। পারলে এমন কিছু একটা বলে দে যাতে করে সে আমার সাথে এই জমিনই থাকে। আমার কাছে এমন কোনো সলিউশন নাই, তবে এক পরিচিত মানুষ আছে যে জিনপুরীদের নিয়ে কাজকর্ম করে। ওনার সাথে কথা বললে হয়তো কিছু হতে পারে। তাহলে তুই একটু কথা বলে দে। দাঁড়া, ফোন দে। তারপর ফোন দিল সাজ্জাদ। কথা বলে সাজ্জাদ ফোন রেখে দিছে। কি রে, কি বললো? এখনই গিয়ে ওনার সাথে দেখা করতে বলল। চল এখনই গিয়ে দেখা করব। তারপর দুজনে মিলে দেখা করলাম। উনি যা বললো মাথায় তো কিছুই কাজ করছে না। কিভাবে করব আমি এইসব মাপসুরের সাথে? উনি বলল মাপসুরাকে এই দুনিয়া রেখে দেওয়ার একটাই পথ, সেটা হচ্ছে মাপসুরের সাথে শারীরিক সম্পর্ক করা। আর মাপসুরের মাথা থেকে একটা চুল কেটে এমন এক জায়গায় লুকিয়ে রাখবো যেটা আমি ছাড়া কেউ জানে না। কিন্তু এটা কিভাবে করব আমি? না, আমি এসব করতে পারবো না। তাহলে বাধ্য ওই মেয়ের চিন্তা। না না, আমি পারবো না। এই ধরো, এটা নিয়ে যাও, এখানে কিছু মন্ত্রের পানি আছে। ওর সাথে ওইসব করার আগে কৌশলে এই পানিটা কিছুর সাথে মিশিয়ে খাওয়াই দেবা, না হয় কোনোদিন ওর সাথে ওইসব করতে পারবা না। আচ্ছা। তারপর সাজ্জাদকে নিয়ে বাসায় চলে আসলাম। মাথা যেন ভু ভু করে ঘুরতেছে। মাপসুরা যদি আমাকে ভুল বোঝে, না আমাকে এটা করতেই হবে। মাপসুরাকে নিজের করে পেতে হলে এটা আমার করতেই হবে। রাতের বেলায় মাপসুরা জানালা দিয়ে আসলো। আমার কলিজাটা কি করে? এই তো শুয়ে আছে। মাপসুরা এসে আমাকে জড়ায় ধরে আমার বুকে শুয়ে গেল। মাপসুরা, তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। তারপর একটা গ্লাসে করে শরবতের সাথে মন্ত্রের পানিটা মিশিয়ে দিলাম। মাপসুরা ধরে, এটা তোমার জন্য। এটা কি? শরবত নাও, আমরা সবাই খেয়েছি, তোমার জন্য অল্প রেখে দিয়েছিলাম। আচ্ছা, কলিজা দাও। মাপসুরা গটগট করে পুরো গ্লাস খতম করে দিল। একটু পর, আকাশ, আমার কেমন যেন মাথা ঘুরাচ্ছে, চোখ মুখ অন্ধকার হয়ে আসতেছে। আকাশ। তারপর ধাপ করে আমার বুকের উপরে পড়ে গেল। লোকটা আমাকে যেমন যেমন বলে দিয়েছে আমি তেমন তেমনই করব। এখন প্রথমে মাপসুরার সাথে শারীরিক সম্পর্ক করলাম। তারপর চুল কেটে বাসার বাগানের ছোট গাছটার নিচে পুঁতে রেখে আসলাম। তারপর এসে মাপসুরাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কান্নার আওয়াজে ঘুম ভাঙে। ওর দিকে মাপসুরা বিছানার এক কোণে বসে কান্না করতেছে। কি হয়েছে মাপসুরা? কান্না করতেছো কেন? কি হয়েছে? হ্যাঁ, জানিস না ডুমুরের বাচ্চা, তুই কিভাবে পারলি আমার এমন সর্বনাশ করতে? কি ক্ষতি করেছিলাম আমি তোর? কান্না করতেছে আর বলতেছে, মাপসুরা তুমি শুনে একবার আমার কথা। কি শোনার? তোর মতো ছেলেকে ভালোবেসে আমার ভুল ছিল। আমি আর কোনোদিন পরিপালকে যেতে পারবো না।
আমার মা বাবাকে দেখতে পারবো না। বলে আমার বুকে মারতে লাগলো। মাপসুরা শুনো আমার কথা। মাপসুরা কোনো কথাই শুনতেছে না, বুকে মারতেছে, খামছে দিচ্ছে। মাপসুরা আমার বুকে আঁচড় দিয়ে ছিঁড়ে ফেলেছে। মাপসুরাকে এবার শক্ত করে নিজের বুকের সাথে জড়ায় ধরলাম। কলেজা, তুমি কি ভাবছো তোমাকে আমি এত সহজে ছেড়ে দেব? ভালোবাসি তোমাকে, নিজের করেই রাখবো। ছাড়, তুই আমাকে একদম স্পর্শ করার চেষ্টা করবি না। মাপসুরা নিজেকে ছাড়িয়ে নিল। এবার দেখবি তুই আমার আসল রূপ। এতদিন ভালোবেসেছি তাই কিচ্ছু করি নাই, এখন থেকে তোকে জ্বালায় মারবো। খচ্চর বেটা। কলেজা যা হওয়ার হয়েছে, চলো আমরা বিয়ে করে নতুন করে সংসার করি। না, ইম্পসিবল। তোর সাথে কোনোদিন আমি সংসার করব না। ওকে, তুমি তো আর ওই পরিপালকে যেতে পারবা না, কিন্তু রাতে যে তোমাকে আদর করেছি, সামনে যখন বাবু হবে তখন মানুষ তোমাকে চিচি করবে। না না, আমি তোমাকে বিয়ে করব। এই তো এবার আসছো লাইনে। খচ্চর বেটা, বিয়ে তো করব, কিন্তু খালি একবার অমাবস্যা আসতে দে, পরে তোর গলা কেটে সেই রক্ত দিয়ে গোসল করে পরিপালকে যাওয়ার জন্য টিকিট কাটবো। আকাশ সেদিন তারপর মাপসুরাকে বিয়ে করে নেয়। কোর্টে তাদের বিয়ে হয়। বিয়ের সময় আকাশের মা বাবা সবাই ছিল, কিন্তু মাপসুরার কেউ ছিল না। বিয়ে করে মাপসুরাকে বাড়িতে নিয়ে আসে, আর আকাশের মাও এখন ভালো হয়ে গেছে। ওই দিনের পর থেকে, যেদিন থেকে মাপসুরা আকাশের মাকে শিক্ষা দিয়েছিল। মাপসুরা রুমে বসে আছে। আজ আমার বাসর রাত। রুমে ঢুকে দেখে মাপসুরা খাটের উপরে বসে বসে আচার কাটছে ভালো কথা, কিন্তু সারা হাত মুখ এভাবে বড়াইছে যেন মনে হচ্ছে এখনো ছোট বাচ্চা। মাপসুরা, কি করছো কি এইসব? মাপসুরা আমার দিকে ঘুরে তাকালো, আবার আচার খাওয়ায় মন দিল। আজব তো, মনে হয় আমি ওকে বলি নাই। মাপসুরা, তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি। হ্যাঁ বলো। কি করছো কি? কি করব? আচার খাচ্ছি। তা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু সারা হাতে মুখে লাগিয়ে তোমার আচার খাইতে হবে কেন? কোথায় সারা হাতে মুখে লাগিয়েছি? তোমার মুখে হাত দিয়ে দেখো কোথায় কোথায় আচার লাগিয়েছো। মাপসুরা মুখে হাত লাগিয়ে খুঁজতে লাগলো, কিন্তু খুঁজে পাচ্ছে না। খুঁজে না পেয়ে আকাশের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। দাঁড়াও দেখাচ্ছি বলি মাপসুরা টুটের দিকে এগিয়ে যেতে থাকে। মাপসুরা ছোট বাচ্চার মতো চুপ করে বসে আছে। আকাশ হঠাৎ করে মাপসুরার টুটের পাশে লেগে থাকা আচারের টুকরা নিজের টুটে লাগিয়ে নিয়ে নেয়, আর মাপসুরার টুট কামড়ে দেয়। ওই ডুমুরের বাচ্চা, তুই আমার টোটে কামড় দিলি কেন? বলেই আকাশকে মারতে থাকে। মাপসুরা এর হাতগুলো শক্ত করে চেপে ধরে পিছন থেকে ওকে জড়িয়ে ধরল। ছাড় বলছি, তোকে আমি ভালোবাসি না, আর তুই আমাকে জড়িয়ে ধরলি কেন? তুমি না বাসলে নাই, আমি তো বাসি, আর আমি তোমার বর, তাই তোমাকে জড়িয়ে ধরেছি। আসছে বর। কলেজা না আমার, যা হয়েছে হয়েছে, ভুলে যাও। চলো না আমরা দুজনে নতুন করে সবকিছু শুরু করি। কখনোই না। আর কিসের শুরু আর কিসের শেষ? 1 বছর, তারপর আমি তোকে ছেড়ে চলে যাব। তোর বাচ্চা হলে তোকে দিয়ে আমি চলে যাব, যেদিকে চোখ যায়। এখনো অনেক দেরি, আর তার জন্য তো ভালো করে প্ল্যান করতে হবে। বলে মাপসুরাকে খাটের ওপরে ফেলে দেয়। মাপসুরা চুপচাপ শুয়ে আছে, কারণ সে এখন নিরুপায়, ওর কিছু করার ক্ষমতা নেই এখন। মাপসুরা এখন চুলে নিজের মুখ গুজে দেয়। আকাশের মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ঘ্রাণ কোনো কিছু থাকলেই সেটা হচ্ছে মাপসুরায়ের চুলের ঘ্রাণ। আকাশ মাপসুরায়ের ঘাড়ের থুতনিতে সব জায়গায় পাগলের মতো চুমু খেতে থাকে, তারপর আবারও তাদের মধ্যে বাদ দেন। বুঝিনি এই তো স্বামী স্ত্রীর মাঝে কি হতে পারে। তারপর আকাশ মাপসুরাকে নিজের বাহু ডোরে আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়ে। এভাবেই দিন চলতে থাকে। অন্যদিকে মাপসুরায়ের বাবা মা তো পরেশান হয়ে যাচ্ছে মাপসুরা কেন বাড়িতে ফিরছে না। পরে ওনারাও জমিনে নেমে আসে। তারপর মাপসুরায়ের খোঁজ বের করে মাপসুরায়ের কাছে যায়। আকাশ তখন ঘরে ছিল না। মাপসুরা, এটা কিভাবে করতে পারলি তুই? বাবা, আমি ইচ্ছে করে এমন কিছু করিনি, সবগুলো ওই ডুমুরের বাচ্চাটা প্ল্যান করেছে। সব খুলে বলি। আচ্ছা তাহলে শোন, এই নে, এই জিনিসটা রাখ। একটা বই দিয়ে এর মধ্যে কয়েকটা মন্ত্র আছে, তার মধ্যে একটা মন্ত্র হারানোর শক্তি ফিরে পাওয়ার, সেটা 3 মাস নাগাতার রাত 12টার পরে পড়বি। আর পড়ার সময় খেয়াল রাখবি যাতে করে আকাশ না দেখে, কারণ তুই মন্ত্র পড়ার সময় তোর চোখগুলো সবুজ হয়ে যাবে, আর কেউ দেখলে সাথে সাথে জ্ঞান হারাবে। আর শোন, আকাশকে বলে দিব
আসছে যে সামনের অমাবস্যা রাতে, সেটাও মাথায় রাখিস। তার আগে তোর শক্তি ফিরে পাওয়া চাই। আচ্ছা বাবা। আচ্ছা থাক, আমরা চলে যাচ্ছি, আর মাঝে মাঝে তোর সাথে এসে দেখা করে যাব। তারপর তিনারা চলে যেতে নিলে দরজার সামনে আকাশের মুখোমুখি হয়। এ কি আপনারা কারা? মাপসুরা তখন দৌড়ে এসে বলে। ওনারা আমার মা বাবা। তারপর দুজন পায়ে ধরে সালাম করি। বাবা, আপনারা কোথায় যাচ্ছেন এই ভোর দুপুরে? আমরা চলে যাচ্ছি। কি বলছেন কি বাবা, চলে যাবেন মানে? আজই তো আসলেন। না, আসলে অনেক কাজ, যেতে হবে। বাবা, অন্তত দুপুরের খাবারটা খেয়ে যান। আচ্ছা, তুমি যখন এত করে জোর করছো তাহলে খেয়ে যাই। তারপর দুপুরে তিনারা খেয়ে চলে গেলেন। মাপসুরা রুমে বসে বসে সাজুগুজু করছে। আকাশ পেছন থেকে গিয়ে মাপসুরাকে জড়িয়ে ধরে। মাপসুরায়ের হাতে থাকা একটা সেফটি পিন ছিল, সেটা দিয়ে আকাশের ঘাড়ে ঢুকিয়ে দেয়। আকাশ ব্যথায় তাড়াতাড়ি মাপসুরাকে ছেড়ে দেয়। মাপসুরা, কি করলে তুমি এটা? ঘাড় থেকে রক্ত বের হয়ে পড়ছে। ব্যথায় যেন আকাশের দম বের হয়ে যাবে। আরও ছোট জিনিস মাংসপেশির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তোকে কতবার বারণ করেছি, তোকে আমি ভালোবাসি না, তাও কেন তুই আমার সাথে জোরাজোরি করছিস? তাই বলে তুমি আমাকে এভাবে সেফটি পিন দিয়ে কোচা দেবে? হ্যাঁ, এবার তো কম করেছি, সামনের বার থেকে আরো বড় কিছু করব। আকাশ রুম থেকে বের হয়ে যায়। রক্তে ঘাড়ের এক পাশ পুরো ভিজে গেছে। ইস, বেশি হয়ে গেল না তো? ঘাড় পেয়ে রক্ত বের হচ্ছে, কি হবে? না, ঠিকই আছে, আমার জীবনটা নষ্ট করে দিয়েছে একদম। ওর জন্য এই শাস্তি কম হয়েছে, ওকে তো আমি মেরেই ফেলবো। এইটাই হবে ওর জন্য উপযুক্ত শাস্তি। আকাশ ওর মার কাছে যায়। মা, দেখো তো কি হয়েছে। বাবা, কি করে হলো এটা তোর? আরে মা, বলো না, কোথায় যেন একটা খোঁচা লেগেছে। আকাশের মা ফার্স্ট এইড বক্স বের করে আকাশের ঘাটটা মুছে দেয় আর মলম দিয়ে ছোট্ট করে ব্যান্ডেজ করে দেয়। আকাশ এই অবস্থায় ঘর থেকে বের হয়ে যায়। রাত 10টা বাজে, এখনও বাসায় আসে না। মাপসুরায় ক্ষুধায় পেট ফেটে যাইতেছে, কারণ আকাশের সাথে বিয়ে হওয়ার পর থেকে আকাশ জোর করে নিজের হাতে খাইয়ে দিত। আকাশের হাতে খেতে খেতে ওর অভ্যাস হয়ে গেছে। রাত 11টা বাজে, আকাশ এখনও বাসায় আসে নাই। এদিকে মাপসুরায়ের অবস্থা খারাপ, খিদে যে লেগেছে ওর, মনে হয় পেটের মধ্যে ইঁদুর হট্টগোল শুরু করে দিয়েছে খাওয়ার জন্য। মাপসুরা না খেয়েই শুয়ে আছে। একটু পর দরজায় কে যেন খটখটায়। মাপসুরা দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে দেখে আকাশ। এত সময় কোথায় ছিলে তুমি? আকাশ কোনো কথা নাই, চুপচাপ রুমে গিয়ে শুয়ে পড়ে। মাপসুরা আকাশের পেছনে পেছনে রুমে আসে। তুমি শুয়ে পড়লে যে? আমার খিদে পেয়েছে, আমাকে খাওয়াবে কে? আকাশ কথা নাই, কাঁথা মুড়ি দিয়ে অন্য কাঁধ হয়ে শুয়ে পড়ে। আকাশ, ওই সময়ের জন্য সরি। আকাশ চুপ। আকাশ প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমায় মাফ করে দাও। আকাশ তাও চুপ। মাপসুরা এবার ফ্লোরে বসে কান্না করে দেয়। আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খাইয়ে দাও। এই মেয়ে, কানের সামনে পেন পেন না করে দূরে গিয়ে পেন পেন করো। শরীর খারাপ, এমনিতেই ঘুমাবো আমি, এখন ঘুমের ডিস্টার্ব করবে না। মাপসুরা উঠে চলে যায় রুম থেকে। কিরে, মেয়েটার আর কোনো আওয়াজ পাচ্ছি না, মেয়েটা গেল কোথায়? দূর, যেখানে যাওয়ার যাক। আমার কি ভালোবাসি তাই বলে এমন দাম দিবে আমার ভালোবাসার? মাপসুরা রুম থেকে চলে আসে, কারণ এখন মন্ত্রপাঠ করার সময় হয়ে এসেছে। তাই আকাশের সামনে থাকলে চলবে না, তাই সে একটা নির্জন জায়গায় চলে আসে। আকাশ ঘুমায় পড়ে। হঠাৎ রাতের একটা চোখ মাত্র লেগে এসেছে, এমন সময় কেউ একজন তার গায়ের কাঁথা সরিয়ে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করছে। আকাশ ঘুরে ঠাস করে একটা থাপ্পড় লাগায় দেয়। আকাশ লক্ষ্য করে দেখে মাপসুরা গালে হাত দিয়ে বসে আছে। কি সমস্যা তোমার? হ্যাঁ, আমাকে না বারণ করেছো তুমি আমায় ভালোবাসো না, আর তোমার সাথেও যেন এইসব রসিকতা না করি। মাপসুরা গালে হাত দিয়ে কান্না করে দিছে। হ্যাঁ, ভালোবাসি না তো, কিন্তু আমার যে ঘুম আসতেছে না, তোমাকে জড়িয়ে ধরতে ধরতে জড়িয়ে ধরে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে। তো আমি কি করব? ঘুম আসলে আসুক, না আসলে না আসুক, সেটা তোমার ব্যাপার, কিন্তু তুমি আমাকে জড়িয়ে ধরতে পারবে না। আর বেবিটা হলে তুমি তারপর যেখানে খুশি চলে যাও, সমস্যা নেই। সে তো যাব, কিন্তু এখন আমি জড়িয়ে ধরে ঘুমাবো। আমার তোমাকে জড়িয়ে না ধরলে ঘুমিয়ে আসে না। সরি, তা হচ্ছে না। না, আমি জড়িয়ে ধরে ঘুমাবো, দরকার হয় তুমি আমাকে আরও 2টো থাপ্পড় দাও, তাও জড়িয়ে ধরতে দাও। দূর, শান্তি মতো ঘুমাতেও পারবো না। রাগ করে বিছানা ছেড়ে উঠে চলে যায়।
উঠে বারান্দায় চলে যায়। মাপসুরা বিছানায় বসে আছে আর আকাশের গুষ্টি উদ্ধার করতেছে। টুমুরের বাচ্চা করে কেমন দেখো না, কি ভাব জড়িয়ে ধরেছি বলে ঘুম আসে না, না হয় রাম ছাগল তোকে আমি কোনোদিন জড়িয়ে ধরতাম না। অন্যদিকে আকাশ বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছে, কেমন মেয়ে রে বাবা, রাগ করছি কোথায় রাগ ভাঙাবে তা না, উল্টো আরও বলে কি না বেবি হলে ছেড়ে দিয়ে চলে যাবে, কিন্তু এখন ঘুম আসে না দেখে আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে। যদি ভালোবেসে বলতো তাহলে ঠিকই দিতাম। বেশ কিছুক্ষণ পর আকাশ রুমে গিয়ে দেখে মাপসুরা ছোট্ট বাচ্চার মতো জড়সড় হয়ে ঘুমিয়ে আছে বালিশকে জড়িয়ে ধরে। ইস, কি মায়াবী লাগতেছে দেখতে, ইচ্ছে করতেছে জড়িয়ে ধরে সারা কপালে কিস করতে। কিন্তু না, করা যাবে না, আমি তো ওর উপরে রাগ করেছি। আকাশ সোফায় গিয়ে শুয়ে পড়ে। সকালে উঠে আবারও বের হয়ে চলে যায় নতুন চাকরিতে, কারণ গতকালকে সারাদিন সময় নিয়ে জব খুঁজেছে। ভালো একটা জব পেয়েও গেছে, একটা ছোটোখাটো অফিসের ম্যানেজার পদে সে চাকরি পেয়েছে। অন্যদিকে মাপসুরা সকালে উঠে আকাশকে কোথাও দেখতে পায় না। কি রে, গেল কোথায়? এখন আমাকে সকালে নাস্তা কে খাইয়ে দিবে? না, আম্মুর কাছে গিয়ে জিজ্ঞাসা করি। আম্মু, আম্মু, আকাশ কোথায়? মারে, সে তো বলে গেছে আজ থেকে নাকি নতুন চাকরিতে জয়েন করবে, তাই অফিসে গেছে হয়তো। কি? মনে মনে, খাটাস একটা, নতুন চাকরি পেয়েছে, আমাকে একটাবার বলেও নি। ঘরের বউয়ের কথা ভুলেই গেছে। দূর দূর, কি বলছি, আমি তো ওর বই না, খালি 1 বছরের। আম্মু, আকাশ তো চলে গেছে আমাকে না খাইয়ে দিয়ে, এখন সকালের নাস্তা কে খাইয়ে দিবে আমাকে? কেন রে, আমরা কি মরে গেছি নাকি? আকাশ খেয়ে যায়নি বলে কি আমরা তোকে না খাইয়ে রেখে দিব? তারপর আকাশের মা মাপসুরাকে নিজ হাতে খাইয়ে দেয়। আকাশ অনেক রাত করে বাসায় আসে। মাপসুরা রুমে বসে আছে, কিন্তু মাপসুরার সাথে একটা শব্দ কথা বলে নাই। সে এসে ওয়াশরুমে ঢুকে পড়ে। কি রে, ও আমার সাথে কথা বললো না কেন? আগে তো সব সময় আমাকে জ্বালিয়ে শেষ করতো, কিন্তু এখন এমন চুপচাপ কেন হয়ে গেছে? আকাশ ফ্রেশ হয়ে নিচে গিয়ে খেয়ে নেয়। মাপসুরাকে একবারও জিজ্ঞেস করে না সে খেয়েছে কিনা, দরকারও মনে করে না সে। আকাশ খাবার খাচ্ছে, কিন্তু মাপসুরা এসে খাবার টেবিলের পাশে ঘুরঘুর করছে। বাচ্চা গুড় গুড় করে কোনো লাভ হবে না, তোমাকে ভালোবাসা শিখিয়ে তারপর ছাড়বো, ভালো না পেশে যাবে কোথায় তুমি? তারপর রুমে এসে শুয়ে পড়ে। মাপসুরার সাহস হচ্ছে না যে আকাশকে বলতে, সে জড়িয়ে ধরে ঘুম যাবে। আকাশ ঘুমিয়ে পড়ে। এভাবে দিন কাটতে থাকে, প্রায় 2 মাস কেটে যায়। আকাশ মাপসুরার থেকে দূরে দূরে থাকে, তার সাথে মেশে না, দরকার ছাড়া কোনো কথাই বলে না। কিন্তু মাপসুরা গায়ে পড়ে আকাশের সাথে কথা বলে। মাপসুরা আস্তে আস্তে উপলব্ধি করতে পারে আকাশ ছাড়া তার চলবে না, আর আকাশকে তার যে করেই হোক বসে আনতেই হবে, না হয় আকাশ তার হাত থেকে ছুটে গেলে তার 12 বছরের সাধনা নষ্ট হয়ে যাবে। এত বছর পরে যুগ সাধনা করার সময় এসেছে, কিন্তু একটা জিনিস মাথায় কাজ করে না, ওর জন্য মনের কোনো এক জায়গায় ভালো লাগা কাজ করে। 11 অমাবস্যায় 11 জন পুরুষকে সে বলি দিয়েছে, কারণ হচ্ছে পরী। পালকের সাধু বলেছিল যে 12 জন পুরুষকে বলি দিলে সে বিশাল এক প্রত্যতত্ত্ব হাসিল করবে, তার সাথে সাথে সে 100 শক্তিশালী পুরুষের সমান শক্তির অধিকারী হবে, যার ফলে সে সমস্ত পরিপালকে রাজ করতে পারবে। না, আকাশ আজকে আসলে ওকে নিজের করে নিব, যেভাবেই হোক। দরকার হয় নিজের শরীরের মোহে ফাঁসাবো, না হয় ও হাত থেকে দূরে চলে যাবে। আকাশ আজকে অফিসে কাজ বেশি থাকায় রাত হয়ে যায়, প্রায় 12টা পার হয়ে গেছে। রোডে তেমন গাড়ি ঘোড়াও দেখা যাচ্ছে না। আজ মনে হয় হেঁটে হেঁটে বাসায় যেতে হবে। হেঁটে হেঁটে বাসার দিকে রওনা দেয়। দূর, আকাশটা এখনো আসতেছে না কেন? অন্যদিকে আমার মন্ত্র পাঠেরও সময় পেরিয়ে যাচ্ছে। না, মন্ত্রটা পাঠ করে ফেলি। মাপসুরা ওর মন্ত্রপাঠের স্থানে চলে যায়। মাপসুরা মন্ত্রপাঠ করা শুরু করে। আজ প্রায় 2 মাসেরও বেশি সময় হয়ে গিয়েছে সে মন্ত্রপাঠ করেছে। আর কিছুদিন মন্ত্রপাঠ করলে সে আবারও তার শক্তি ফিরে পাবে। মাপসুরা মন্ত্রপাঠ করছে আর চোখ জোড়া সবুজ হয়ে গেছে, চোখ থেকে আলো জ্বলছে তার। আকাশ হঠাৎ ঘরে পৌঁছে দেখে বাগানের পাশের একটা জায়গায় আলো জ্বলছে। পরে সে চুপি চুপি সেখানে যায় আর গিয়ে দেখে মাপসুরা একটা বই খুলে কী যেন পাঠ করছে, আর তার চোখ জোড়া থেকে এক ধরনের সবুজ আলো বের হয়ে আশেপাশের জায়গাটা আলোকিত হয়ে আছে। আকাশ তো সাথে সাথে ভয় পেয়ে যায়, সে সেখানে চুপ করে লুকায় থাকে। তার মানে মাপসুরা তার চোখের অগোচরে এইসব কাজকর্ম চালাচ্ছে।
মাপসুরা মন্ত্রপাঠ করে তাড়াতাড়ি ঘরে গিয়ে আলমারিতে বইটা লুকিয়ে রেখে দেয়, কারণ সে কোনো সময় আকাশ চলে আসবে, কিন্তু আকাশ যে এসে গেছে সে তা জানে না। আকাশ লক্ষ্য করে মাপসুরা আলমারিতে বইটা রেখেছে, মনে মনে ঠিক করে, না, আমার এই বইটা দেখতে হবে। এখন বইয়ের মধ্যে কি আছে যা মাপসুরা এমন রাতের বেলায় নির্জনে বসে পাঠ করছে? কিন্তু মাপসুরাকে জানতে দেওয়া যাবে না। আকাশ ঘরে ঢোকে। মাপসুরা মাত্র বইটা রেখে খাটে গিয়ে বসেছে। আকাশ, তুমি কখন এলে? মাত্র। মাপসুরা খাট থেকে উঠে গিয়ে আকাশকে জড়িয়ে ধরে আর বলতে শুরু করে, আকাশ, আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমার কিচ্ছুই ভালো লাগে না। প্লিজ, সব কিছুর জন্য আমাকে ক্ষমা করে দাও। তোমার অবহেলা আমি আর নিতে পারছি না। ভালোবাসো, না হয় মেরে ফেলো আমাকে, তাও নিজের করে নাও। বলে গা থেকে শাড়ির আঁচলটা মাটিতে ফেলে দেয়। এই, আমাকে আদর করো না, তোমার আদর পেতে খুব ইচ্ছে করছে আমার। আকাশ মাপসুরার আঁচলটা মাটি থেকে গায়ে তুলে দেয়। মাপসুরা যাও, মাফ করে দিয়েছে, কিন্তু এখন এইসব করা আমার দ্বারা সম্ভব না। সারাদিন কাজ করে এখন আর এই সবের জন্য কোনো শক্তি অবশিষ্ট বাকি নেই। প্লিজ, আজকে না, অন্য কোনো দিন। আচ্ছা ঠিক আছে, যাও, মেনে নিলাম। হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। আকাশ ফ্রেশ হতে চলে যায় আর মাপসুরা খাবার রেডি করতে। মাপসুরা, যাক, লাইনে আনতে পেরেছি অল্প করে। যে করে হোক ওর মনে বিশ্বাস জাগাতে হবে, পুরোপুরি লাইনে আনতে হবে ওকে, না হয় খাটাসটাকে বলে দিতে পারবো না। না, ওর চালে আমি আর পা দিব না। মাপসুরা, তোমার কি মনে হয় আমি বোকা? তুমি চাল ছেলেই যাবে আর আমি কিছু বুঝবো না? এটা কি করে হয়? আজ রাতে খালি তুমি ঘুমাও, তারপর দেখবো তোমার ওই বইটাতে কি আছে। তারপর মাপসুরা আকাশকে খাবার বেড়ে দেয় আর আকাশ খেয়ে এসে রুমে শুয়ে পড়ে। মাপসুরাও এসে শুয়ে পড়ে। মাপসুরা আকাশকে জড়িয়ে ধরে শুয়ে আছে, কিন্তু আকাশ আজকে কিচ্ছু বলে না, না হয় ও সন্দেহ করবে। তারপর মাপসুরা ঘুমিয়ে গেলে চুপি চুপি গিয়ে আলমারিটা খুলে বইটা বের করে। বইটা নিয়ে ঘরের বাইরে চলে আসে। তারপর বইটা ওপেন করে, কিন্তু কিছুই সে বুঝতে পারে না, কারণ লেখাগুলো অন্যরকম। আকাশ এমন লেখা এর আগে কোনো দিনও দেখে নাই। এখন কি করবে সে? হঠাৎ সাজ্জাদের পরিচিত মানুষটার কথা মনে পড়ে। হ্যাঁ, উনি হয়তো বুঝতে পারে এতে কী লেখা আছে, কিন্তু বইটা নিয়ে গেলে তো আকাশ ধরা খেয়ে যাবে। তাই ফোনটা বের করে ছবি তুলে নেয় আর বইটা জায়গায় রেখে সে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সে অফিস থেকে ছুটি নিয়ে গিয়ে সাজ্জাদ সহ লোকটার কাছে যায় আর ফোনে তোলা বইয়ের ছবিগুলো দেখায়। লোকটা দেখে তো মাথায় হাত দিয়ে ফেলে। আকাশ ভাই, আপনি তো শেষ। মানে কি? কারণ আপনার ওয়াইফ তার হারানোর শক্তি ফিরে পাওয়ার জন্য আবার ধ্যান করতেছে। কি? অবাক হওয়ার মতো কথা তো এখনো কিছু বলি নাই। আকাশ ভাই, এই যে বইয়ের ছবিগুলো দেখালেন, এটা হচ্ছে শুধু বই না, এটা আপনার জীবন। কারণ এতে পরিষ্কার লেখা আছে 12 বছর উপাসনা করলে 100 সাবলীল পুরুষের সমান শক্তি হাসিল করবে। আর তার জন্য 12 বছর মানে 1 যুগ, প্রতি বছরে অমাবস্যার রাতে একজন করে পুরুষ বলি দিতে হবে, তাহলে সে এই মহান শক্তির অধিকারী হবে। লোকটা আরও বলে, এবার আমি বুঝে গেছি ওই পরীর মাকসাদটা কি। সে আপনাকে বলি দেবে, আর আমার যতটুকু ধারণা এটাই তার শেষ বলি। কারণ বইয়ের পাতায় কিছুটা নকশা আঁকা, যেটাতে 11টা গণক পূরণ করা, বাকি খালি একটা। আকাশের তো মনে হয় পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। আমি এখন কি করব? আমি তোকে অন্ধের মতো ভালোবাসি। এটা আটকানোর কোনো পথ নাই, কারণ অমাবস্যার রাতে সমস্ত অশরীর শক্তির দ্বিগুণ হয়ে যায়। তবে যদি আপনি ওনাকে ভালোবাসা দিয়ে কাবু করতে পারেন, তাহলে আটকানো সম্ভব। না হয় আপনি শেষ পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যে আপনাকে এর হাত থেকে রক্ষা করতে পারবে। ওকে, আমি ওকে ভালোবাসা দিয়ে কাবু করব। তারপর সাজ্জাদকে নিয়ে চলে আসে। আজকে আর অফিসে যায় না, কারণ মন মেজাজ একদম ভালো নাই। ভালোবাসতে গিয়ে নিজের জীবনের ক্ষতি করলো সে। বাসায় গিয়ে দেখে মাপসুরা বসে বসে আম্মুর সাথে গল্প করতেছে। আকাশ সোজা নিজের রুমে চলে যায়, কারোর সাথে কোনো কথা বলে না। কি রে, আজ আবার আকাশের কি হলো? কাল তো ভালোই ছিল, আবার আজকে এই অসময়ে অফিস না করে বাসায় চলে আসছে, কারণ কি? আকাশ কি কোনো কিছু জেনে গেল না তো? না, উপরে গিয়ে দেখি। আকাশ রুমে মন মরা হয়ে বসে আছে। না, ভালোবাসা যখন ভুল করেছি তাহলে ভুল দিয়েই ওকে শুদ্ধ করব, না হয় নিজের জীবন দিয়ে। এই আকাশ, কি হয়েছে তোমার? আজ এমন অসময় বাড়িতে যে? ভালো লাগছে না, তাই চলে এসেছি ছুটি নিয়ে। কি হয়েছে তোমার? দেখি, আমার বাবুটার চোখ মুখ এত কালো করে রেখেছে কেন? কেন করো এমন মিথ্যা আধিক্যতা? ও
উপরে সমাদর করে লাভ কি যদি ভিতরটাই নষ্ট? আচ্ছা মাপসুরা, আমি কি দেখতে খারাপ? আমি কি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না? কি বলতেছো তুমি এসব? হ্যাঁ, তুমি দেখতে খারাপ কেন হবে? তোমার মতো কিউট এই জগতে আর একটাও নাই। আর কে বলেছে ভালোবাসা পাওয়ার যোগ্য না তুমি? হ্যাঁ, একটু আমার কাছে এসো। মাপসুরা আকাশের কাছে গিয়ে বসে। আকাশ তারপর মাপসুরায় থুতনিতে হাত দিয়ে মাপসুরায় ঠোঁটে চোখের পাপড়িতে ভালোবাসার পরশ এঁকে দেয়। আকাশের চোখ বেয়ে অঝরে পানি ঝরে পড়তেছে, কারণ সবটাই মিথ্যে। সে এক মিথ্যের ভ্রমণী নিয়ে সংসার করছে। মাপসুরা তো অবাক। কি হয়েছে এই আকাশের আবার এমন পাগলের মতো কেন করছে? আই কলিজা, এমন কেন করতেছো? আর কান্না কেন করতেছো? মাপসুরা প্লিজ, আজকে কোনো প্রশ্ন করো না। আজকে তোমার মধ্যে ডুবে যেতে দাও। মাপসুরা, তোমার জড়িয়ে ধরতে দিবে আমায়? দিব তো কলিজা, তুমি না ধরলে আমাকে কে জড়িয়ে ধরবে? আকাশ মাপসুরাকে অনেকটা সময় ধরে জড়িয়ে ধরে থাকে। মাপসুরা এরও কেন জানি খুব ভালো লাগছে। আকাশ মাপসুরাকে জড়িয়ে ধরে কান্না করছে। না, আর না, কান্না করবো না। এবার তোমাকে সত্যি আমি ভালোবাসা উপলব্ধি করাবো। আকাশ হুট করে মাপসুরাকে ছেড়ে দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। মাপসুরা তো কি হয়েছে এইসব? আকাশ সারা দিন আর ঘরে আসে না। বেশ রাত করে বাসায় ফেরে। মাপসুরা ঘুমেছিল, তাই সেও এসে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে অফিসে চলে যায়। মাপসুরা ঘুমে তখনও। এভাবে আরও কিছুদিন যায়। আকাশ একদম মনমরা হয়ে গেছে। কারোর সাথে কোনো কথা বলে না, বিশেষ করে তো মাপসুরার সাথে একদমই না। কেমন একটা যেন পাগলের মতো হয়ে গেছে। রাতের বেলায় মাপসুরা ঘুমিয়ে গেলে বাসায় আসে, আবার সকালে মাপসুরা ঘুম থেকে ওঠার আগেই চলে যায়। মাপসুরা, কিরে আকাশের কি হয়েছে? কিছু তো বুঝে আসছে না। মাপসুরা কিছু একটা লক্ষ্য করে, আকাশ কেমন যেন হয়ে গেছে। ও কি মাপসুরাকে উপলব্ধি করতে পারে না, না ওর অন্য কোথাও চক্কর চলছে? আগের মতো তেমন কথাবার্তা বলে না, কেমন ধরনের যেন একরোখা হয়ে গেছে। পাগল পাগল লাগে দেখতে ওকে। না, অন্য কারোর সাথে রিলেশনে আছে, তাই আমার সাথে ভালো করে কথা বলে না। না, এটা হতে পারে না। আমার স্বামীর ভাগ আমি কাউকে দেব না। ও খালি আমাকেই ভালোবাসবে। ওর উপরে শুধু আমার অধিকার আছে, আর কারোই না। মাপসুরা ও আকাশকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে নিজেও জানে না এটা কেমন ভালোবাসা। কারণ সামনে অমাবস্যা চলে আসতেছে, আকাশকে বলে দিতে হবে। অন্যদিকে আকাশ বেশ রাত করে বাসায় আসে, আর আজকে মাপসুরা তার নিজের শক্তি ফিরে পেয়েছে। আকাশ রাতে বাসায় এসে দেখে মাপসুরা অন্যদিকে মুখ করে শুয়ে আছে। আকাশ মাপসুরাকে ডাক দেয়। মাপসুরা, এই মাপসুরা, তুমি কি ঘুমিয়ে গেছো? আজ অনেকদিন পর আকাশ মাপসুরার সাথে নিজ থেকে কথা বলতেছে। না বলে যখন এইদিকে ফেরে, আকাশ বিকট আওয়াজে একটা চিৎকার মারে মাপসুরাকে দেখে। কারণ মাপসুরার চোখ জোড়া সবুজ হয়ে গেছে, মাপসুরার চেহারা বিভৎস হয়ে গেছে। ওর মুখ থেকে আগুনের ফুলকি ঝরে ঝরে পড়ছে। মাপসুরা পৈশাচিক হাসি হাসছে, আর আকাশের গলা চিপে ধরে বলতে থাকে, কি মনে করেছিলি তুই? আমার সাথে শারীরিক সম্পর্ক করে আমার শক্তি নষ্ট করে দিলে সব কিছু দমে যাবে? এটা তোর ভুল ধারণা। এই যে দেখ, আমি আমার শক্তি ফিরে পেয়েছি। ওই দিন তো জোর করে আমার শরীর নিজের বশ করেছিস, আজ আমি জোর করে তোর শরীর বশ করব। আকাশের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে পড়ছে, কারণ মাপসুরা আকাশের গলা খুব জোরে চেপে ধরেছে। ওর নড়ার মতো শক্তিও নাই। মাপসুরা নিজের শরীর থেকে কাপড় খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয়, আর আকাশের ঠোঁট জোড়া নিজের করে নেয়। আকাশ চুপ করে শুয়ে থাকে। ওর মনে হচ্ছে ওর রু এক্ষুনি বের হয়ে যাবে। মাপসুরার ঠোঁট জোড়া অগ্নিশিখার মতো গরম হয়ে আছে। আকাশে যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু তাও মাপসুরা ক্ষমা দিচ্ছে না। আকাশ আর সহ্য করতে না পেরে বেহুশ হয়ে যায়। মাপসুরা লক্ষ্য করে আকাশ আর কোনো রেসপন্স করছে না। কেমন লাগে এখন? নিজের মধ্যে সব প্রতিশোধ দমিয়ে রেখেছিলাম, আজ তা মাত্র উসুর করা শুরু করলাম। সামনে দেখ আরও কত কিছু হয়। মাপসুরা আকাশকে বিছানায় ফেলে রেখে উঠে ওয়াশরুম চলে যায়। ফ্লোরে পড়ে থাকা কাপড়গুলো নিয়ে মাপসুরা নিজের রূপে ফিরে এসেছে। ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখে আকাশ এখনও বিছানায় ওই অবস্থায় পড়ে আছে। মাপসুরার কেন জানি খারাপ লাগছে আকাশের জন্য। একটু আগে তার মধ্যে কোনো হিতাহিত জ্ঞান ছিল না। সে আকাশের সাথে কি করেছে? জগ থেকে পানি নিয়ে আকাশের মুখে ছিটা মারে। আকাশ আস্তে আস্তে চোখ খুলে দেখে মাপসুরা ওর সামনে, কিন্তু ওর ভয়ঙ্কর রূপটা এখন আর নাই। আকাশ চুপ করে আছে। এই, এখন কেমন লাগছে তোমার?
আকাশ মনে মনে। সাপের চামড়া পরিবর্তন হওয়ার সময়কালে, কিন্তু এই মেয়ের রূপ পরিবর্তন করে মিনিটে মিনিটে। নিজে অত্যাচার করে এখন নিজে জিজ্ঞেস করছে কেমন লাগছে। জীবনের মানে হয়তো ফুরিয়ে এসেছে, আর কিছুদিন পর হয়তো আমার জীবনে ইতি ঘটবে, কিন্তু হাতে আর যতদিন সময় আছে তোমাকে ভালোবেসে যাব। তুমি আমার উপর যত অত্যাচারই করো না কেন। এই কথা বলছো না যে? কি বলবো, ভালো লাগছে? এই আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো, আমার খুব মাথা ঘুরাচ্ছে। সে নিজেই আকাশকে জড়িয়ে ধরে আর আকাশের বুকে মাথা রেখে শুয়ে পড়ে। মাপসুরায়ের এমন আচরণের কারণ হচ্ছে আজ অনেকদিন পর সে নিজের শক্তি ফিরে পেয়েছে। এতদিন সে সবার মতো মানুষ ছিল, কিন্তু আজ থেকে আবারও পরি হয়ে গেছে। অলৌকিক শক্তির প্রভাবে সে এমন আচরণ করছে। এতটা শক্তির চাপ সে একসাথে নিতে পারেনি, না হয় সে আকাশের সাথে এরূপ আচরণ করতো না, কারণ সেও আকাশকে একটু হলেও ভালোবাসে। তবে এটা সত্যি যে ওর মনে আকাশের জন্য কিছুটা ক্ষোভ রয়েছে। আকাশও চুপ করে শুয়ে আছে, মাপসুরাকে জড়িয়ে ধরে। আচ্ছা মাপসুরা, একটা কথা জিজ্ঞাসা করব, তার সঠিক উত্তর দিবে আমায়? দিব, বলো। তুমি কি আমায় সত্যি ভালোবাসো? সত্যি ভালোবাসি কিনা জানি না, আর এটা কি ভালোবাসা কি না তাও জানি না। তবে এটা সত্য যে তোমাকে জড়িয়ে না ধরলে আমার ঘুম আসে না, তোমার হাতে খাবার না খেলে আমার পেটই ভরে না। মনের কোণে কোনো এক জায়গায় তোমাকে অবস্থান দিয়ে ফেলেছি। তবে হ্যাঁ, তুমি আমার জন্য 7 রাজার ধন, তোমার দ্বার আমার স্বপ্ন পূরণ হবে। আকাশ সবটাই জানে, কিন্তু মাপসুরাকে কিছু বুঝতে দিবে না সে। তুমি আমায় ভালোবাসো কিনা সেটা তুমি জানো না, তবে আমি তোমায় খুব ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। তোমার জন্য নিজের জীবন দিয়ে দিতেও পারবো। জীবন দিতে 2 মিনিটও ভাবতে হবে না আমার। মাপসুরা মনে মনে। আমি তো তাই করব, তোমার জীবন নেব। তোমার রক্তের বদলে যে আমার 7 রাজার ধন মিলবে, তোমাকে যে মরতেই হবে। কি বলছো কি তুমি এসব? জীবন দিবে মানে? তোমার কিছু হলে আমার কি হবে? নিজে নিজে জীবন তো তুমি নিবে, মিথ্যে আশ্বাস কেন দিচ্ছ? আরে না, কথার কথা বলছি। আমি আরো ভেবেছি কি নাকি। এই আর একটাও কথা না, এখন ঘুমাবো দুজনে। আচ্ছা। তারপর দুজনে মিলে ঘুমিয়ে পড়ে। সকালে মাপসুরা ঘুম থেকে উঠে দেখে আকাশ চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। হেই, তুমি কেন কষ্ট করে চা আনতে গেলে? মনে মনে বলছি, কাল তো ভেবে নিয়েছি যতদিন সময় আছে তোমায় ভালোবেসে যাব। কেন আনতে পারি না বুঝি? এই না, তা কেন? কই দেখি দাও, আমার বরটা কষ্ট করে চা করে আনছে। মাপসুরা চায়ে একটা চুমুক দেয়। চাটা অনেক মজার হয়েছে। খুশিতে আকাশের গালে একটা চুমু এঁকে দেয়। ইস, এত মজার চা মনে হয় আমি জীবনের প্রথম খেলাম। এভাবে চলতে থাকে। আকাশ এখন সব সময় মাপসুরায় দেখাশোনা করে। 3 বেলা ওকে খাইয়ে দেয়, মাঝে মাঝে ঘুরতেও নিয়ে যায়। দুজনে মিলে এক রিকশায় করে ঘুরে খুব মজা করে। অমাবস্যা প্রায় চলে এসেছে, আর মাত্র 2 দিন বাকি। আকাশের মনটা একদম ছোট হয়ে আছে। কাল বাদে পরশু সে আর এই দুনিয়ায় থাকবে না। তবে সে সন্তুষ্ট যে সে তার ভালোবাসার মানুষটার হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। অমাবস্যা চলে এসেছে। আজ রাতেই অমাবস্যা। মাপসুরায়ের বাবা মাও জমিনে আসে, তারপর মাপসুরায়ের কাছে যায়। আকাশ মাপসুরায়ের বাবা মাকে পা ধরে সালাম করে। আজকে আকাশ অফিসে যায় নাই। তারপর আকাশ ঘর থেকে বের হয়ে যায়। কিরে, পাঠাটাকে বলি দিবি কিভাবে? এটা নিয়ে তোমরা চিন্তা করো না, আজ রাতে ওকে খাবারের মধ্যে সুরা মিশিয়ে দিব, মানে মন্ত্রের পানি। তারপর ওকে পরিপালকে নিয়ে গিয়ে পুরো পরিপালককে সবার সামনে বলি দিব। আকাশ লক্ষ্য করে তার ফোনটা বাসায় ফেলে রেখে এসেছে। ফোনটা নেওয়ার জন্য আবারও বাসায় ফিরে যায়। তখনই মাপসুরা আর ওর বাবার কথোপকথন শুনে ফেলে। আচ্ছা তাহলে আজ আমাকে ঘুমের মধ্যে পরিপালকে নিয়ে যাবা? সমস্যা নেই, তোমার হাতে মন্ত্রের পড়ার পানি খেয়ে বিষও খেয়ে নেব। ভালোবাসা যখন উপলব্ধি করাতে পারেনি, মরে যাওয়া শ্রেয়। মাপসুরা লক্ষ্য করে আকাশ আবারও ঘরে ফিরে এসেছে। আকাশ, কি হলো? তুমি না সাজ্জাদের সাথে দেখা করতে যাওয়ার কথা, ফিরে এলে যে? যাবো, কিন্তু ফোনটা বলে ফেলে রেখে চলে গিয়েছিলাম, তাই সেটা নিতে এসেছি। ও। আকাশ ফোনটা নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। দুপুরে ফিরে আসে। সাজ্জাদকে এই বিষয়ে কিছু জানায় না, আর সাজ্জাদও ভুলে গেছে আজ যে অমাবস্যা। দুপুরে আকাশ নিজ হাতে মাপসুরাকে খাইয়ে দেয়। সারাদিন মাপসুরায় দেখাশোনা করে, মাপসুরার সাথে সাথে থাকে। আজকেই শেষ দিন। এরপর হয়তো আর কোনো দিন মাপসুরাকে নিজ হাতে খাইয়ে দিতে পারবে না, মাপসুরাকে ভালোবাসতে পারবে না। আকাশ ওর মাকেও বলে, মা, আমার যদি কিছু হয়ে যায় আমাকে ক্ষমা করে দিও।
তোমার আপন ছেলে না আমি, তারপরও কখনো আপন মার আদরের কমতি অনুভব করতে দাওনি। কিছুই বুঝতে পারছে না, হঠাৎ ছেলে এমন ধরা কথা কেন বলতেছে। আকাশ, কি হয়েছে তোর? এমন আজে বাজে কথা কেন বলছিস? না মা, কিছু হয়নি, এমনি বললাম। মা তোমায় খুব ভালোবাসি। মা, তোমার কোলে একটু মাথা রাখতে দিবে আমায়? বাবা, কি বলছিস? মায়ের কোলে সন্তান মাথা রাখবে? এটা না করব আমি? এটা কি করে হয়? আকাশ ওর মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। আকাশ এর মা ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সন্ধ্যা ঘনিয়ে প্রায় রাত হয়ে এসেছে। সবাই খাবার খেয়ে শুয়ে পড়েছে আর আকাশ বিছানায় বসে আছে। সে তার মৃত্যুর জন্য অপেক্ষা করছে। আজ অমাবস্যার রাত। আজকেই মাপসুরা ওর 12 বছরের সাধনার মূল কাজ এন্তেজাম দিবে। রাতের বেলায় আকাশ খেয়ে দিয়ে খাটে শুয়ে আছে। এমন সময় মাপসুরা একটা গ্লাসে করে সুরা নিয়ে আসে। নাও আকাশ, এটা খাও, তোমার জন্য নিজ হাতে বানিয়েছি পরিপালকের এই শরবত, আমরা প্রায় সময় পান করি। আচ্ছা দাও, খাবো, তবে তার আগে আমার একটা কথা রাখতে হবে। কি কথা? তোমায় জড়িয়ে ধরতে দিবে আমায়? আমার কেন জানি মনে হচ্ছে এরপর আর কোনো দিন তোমায় জড়িয়ে ধরতে পারবো না। মাপসুরা ঘাবড়ে যায় আকাশের কথা শুনে। ও কি কিছু জেনে গেল না তো? আচ্ছা, জড়িয়ে ধরো। আকাশ মাপসুরাকে জড়িয়ে ধরে ওকে পাগলের মতন চুমু খেতে থাকে। বাপসুরা, তোমায় খুব বেশি ভালোবাসি। হাসরের দিন খুদার কাছে একটাই আবদার করব, পরকালে আমার জীবন সঙ্গিনী হিসেবে যেন তোমাকে পাই। আমার আর কাউকে চাই না, শুধু তোমাকে চাই, শুধু তোমাকে। মাপসুরা মনে মনে ভাবতে থাকে, ছেলেটা আমায় এতটা পাগলের মতো ভালোবাসে, তাও ওর জীবনটা আমি নিয়ে নিচ্ছি। এমন স্বামী কপালে নসিব হওয়া ভাগ্যের ব্যাপার, যে তার স্ত্রীকে এতটা পাগলের মতো ভালোবাসে। আমিও তো তোমাকে ভালোবাসি। তোমার বাচ্চাও যে আমার গর্ভে। তোমায় ছাড়া থাকবো কিভাবে আমি? তুমি খাইয়ে না দিলে আমায় কে খাইয়ে দিবে? আমায় কে ঘুম পাড়াবে? কে রাতের বেলায় জড়িয়ে ধরে বলবে আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে যাও? কিন্তু কি করব আমি? আমিও যে অপারক। যুগ্ন করার একটাই নিয়ম, জমিনে আসার পর প্রথমে যে মানুষটাকে নজরে পড়বে তাকে বলি হতে হবে। বিশ্বাস করো, ছলনা করতে করতে কখন যে ভালোবেসেছি তোমায় আমি, তা নিজেও অজানা। কিন্তু তোমার যে মরতে হবে, না হয় আমার এত বছরের সাধনা সবটাই ধুলোয় মিশে যাবে। এই মাপসুরা, এত কি চিন্তা করছো? দাও শরবতের গ্লাসটা আমাকে। মাপসুরা আকাশের কথায় হুঁশ ফেরে। ও, এই নাও। গ্লাসটা আকাশের দিকে এগিয়ে দেয়। আকাশ গটগট করে পুরা সুরার পানিটা খেয়ে ফেলে। একটু পর আকাশের দুনিয়ার দড়ি ঘুরতে থাকে চরকির মতো। মাপসুরা, আমার না খুব কষ্ট হচ্ছে। বলতে না বলতে ঠাস করে খাটের ওপর পড়ে যায়। মাপসুরা, আমার মাথাটা একটু তোমার কোলে নেবে? আমি না তোমার কোলে মাথা রেখে দুনিয়ার মায়া ত্যাগ করতে চাই। হ্যাঁ, নিব তো। মাপসুরা আকাশের মাথাটা নিজের কোলে উঠিয়ে নেয় আর মাপসুরার চোখে দিয়েও টপ টপ করে পানি বেয়ে পড়ছে। যে ছেলেটা তাকে এত ভালোবাসে তার জান নিতে ব্যস্ত সে। মাপসুরা, তোমার শেষ একটা কথা বলি, তুমি কখনো নিজেকে দোষী মনে করবে না, কেমন? কারণ আমি সবটাই জানি, আর জেনে বুঝেই সবটা করেছি। আমি বহুকাল আগেই জেনে গেছি আমার কলেজেটা আমাকে বলে দিবে, না হয় ওর 12 বছরের সাধনাটা নষ্ট হয়ে যাবে। কি করে পারি বলো আমি আমার কলেজের 12 বছরের সাধনাটা নষ্ট করতে? যে আমাকে নিজের সৎ মাটাকে নিজের আপন মায়ের মধ্যে রূপান্তর করে দিয়েছে, যে মা আমাকে 2 চোখে দেখতে পারতো না, সেই মা আমাকে নিজের আপন ছেলের মতো ভালোবাসে। যে মানুষটা আমার জন্য এত কিছু করলো, কি করে বলো এমন মানুষটার মনের আশাটা অপূর্ণ রাখি? তাই নিজের ইচ্ছাতেই তোমার জন্য নিজের জীবনটা দিয়ে দিলাম। ভালো থেকো কলিজা। বলেই আকাশ চুপ হয়ে যায়। মাপসুরা আকাশের এমন কথা শুনে হাওমাও করে কেঁদে দেয়। কি করে পারলাম আমি এমনটা করতে, যে আমাকে এতটা পাগলের মতো ভালোবাসে, যে নিজের জীবনটা দিত 2 মিনিট চিন্তা করেনি। ফাঁসির আসামিকে যখন শেষ ইচ্ছেটা জিজ্ঞাসা করা হয়, তখন তারাও বলে আমার পরিবারের সাথে দেখা করতে চাই। কিন্তু এই আকাশ এমন একজন ব্যক্তি যে মরার আগে আমার কাছে শেষ ইচ্ছে পোষণ করেছে, যে আমাকে জড়িয়ে ধরতে চায়। কি করে পারলাম আমি এতটা পাষাণ হতে? মাপসুরা এমন একটা সুরা পান করিয়েছে, এরপর আকাশ আর কখনো উঠবে না। এই অবস্থায় তাকে পালকে নিয়ে গিয়ে বলি দেওয়া হবে। এমন সময় মাপসুরার বাবা রুমে আসে। কিরে, কাজ হলো? সময় তো ঘনিয়ে আসছে, তাড়াতাড়ি পরিপালকে যেতে হবে আমাদের, না হয় এরপর আর পরিপালকে যেতে পারবো না।
হ্যাঁ, কাজ শেষ। এখন শুধু ওকে নিয়ে গেলে বলে দিলেই 12 বছরের সাধনার অবসান কাটবে। বলেই মাপসুরা কান্না করে দেয়। কিরে, তুই এমন কান্না করছিস কেন? তোর তো খুশি থাকার কথা, তোর এত বছরের সাধনা যে পূরণ হচ্ছে। বাবা, আমি ওকে ভালোবাসি, আর সে নিজ ইচ্ছায় জীবন দিয়েছে। সে জানতো সবটা আগে থেকে যে আমি ওকে বলি দেব, তাও আমাকে বুঝতে দেয়নি, কিছু বলেও নি, পাগলের মতো ভালোবেসে গেছে। মারে শোন, জীবনে কিছু পেতে হলে কিছু বিসর্জন দিতে হয়। যদি ভালোই বাসতি তাহলে আগে তোর ভাবা উচিত ছিল যে ওর সাথে এমন ধারা কোনো কিছু করা ঠিক হবে না। কিন্তু এখন ওকে সুরাপান করিয়ে দিয়েছিস, এখন আর কোনো কিছু বদলানো যাবে না, ওকে বলি দিতেই হবে। তারপর আকাশকে নিয়ে যাওয়ার সময় পরিপালকে আকাশের বাসায় কেউ জানে না। পরিপালকে আজকে পরীর ঢল নেমেছে, কারণ আজকে যুগ্ম উৎসব পরিপালকে। আজকে মানুষ বলি দেওয়া হবে, সে কারণে সমস্ত পরীরা একত্রিত হয়েছে। আর বিশেষ করে আজকে অমাবস্যার রাত, সমস্ত পরীরা অমাবস্যার রাতে একত্রিত হয়ে উৎসব পালন করে। আকাশকে বলির কলে আটকানো হয়েছে জল্লাদের হাতে বিশাল বড় একটা তলোয়ার। একটু পর সমস্ত কার্যক্রম শেষ করে আকাশকে বলি দেওয়া হবে। তবে অবশ্য আকাশকে বলি দেওয়ার কথা ছিল মাপসুরায়ের, কিন্তু সে দিবে না। জল্লাদকে বলা হয়েছে দেওয়ার জন্য। সবাই মন্ত্রপাঠ করতেছে, বাতিসম বাতিশতম বাতিশতম যোদনাম। মন্ত্রপাঠ করা শেষ সবার। যেই পণ্ডিতটা বলেছিল 12 বছর বলি দিলে অলৌকিক শক্তির অধিকারী হবে, সেও আছে। সেই পণ্ডিতটা হাতে করে এক জাতীয় সবুজ কালারের তলোয়ার পানি নিয়ে আকাশের ঘাড়ে মেখে দেয়। তারপর জল্লাদ তার ধারালো তলোয়ারটা নিয়ে বলির কলে যায়, আর ছুরিটা হাতে নিয়ে আকাশের ঘাড় বরাবর একটা কোপ মারে। সাথে সাথে আকাশের মস্তকটা তার দেহ থেকে আলাদা হয়ে যায়। চিরচির করে রক্ত বের হচ্ছে আকাশের শরীর থেকে। দেহটা পড়ে আছে এক পাশে, মস্তকটা পড়ে আছে আরেক পাশে। দেহের দুইটা অংশ দুই দিকে ছিটিয়ে মাটিতে পড়ে আছে। এমন সময় মাপসুরায়ের পেটে পেন শুরু হয়। আবার অন্যদিকে আকাশের বলি সে আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। এটা দেখে মাপসুরায়ের বাবা আরও কয়েকজন মিলে ধরাধরি করে মাপসুরাকে নিয়ে গিয়ে বিছানায় শোয়ায় দেয়। পণ্ডিতরা এসে মাপসুরাকে দেখে ওর কি হয়েছে। পণ্ডিতরা নিজের অলৌকিক শক্তি ব্যবহার করে মাপসুরায়ের জ্ঞান ফিরিয়ে আনার জন্য আর কি কারণে জ্ঞান হারিয়ে ফেলেছে তার জানার চেষ্টা করে। পণ্ডিতরা চেষ্টা করছে, কিন্তু কিছুতেই মাপসুরায়ের জ্ঞান ফিরছে না। একে একে সমস্ত পণ্ডিতরা চেষ্টা করে, কিন্তু কেউ সফল হচ্ছে না। এমন সময় বয়স্ক পণ্ডিতটা আসে যে মাপসুরায়ের সাধনার কথা বলেছিল, আর সেও চেষ্টা করে অলৌকিক শক্তি দিয়ে, কিন্তু সে যা দেখতে পায় তারপরে তো সে মাথায় হাত দিয়ে বসে পড়ে। পণ্ডিতের এই অবস্থা দেখে সবাই তো পেরেশান। হায় হায়, ওনার কি হলো? সবাই তো ভয় পেয়ে যায়, কারণ উনি পরিপালকের সবচাইতে বড় পণ্ডিত। আধ্যাত্মিক শক্তি ওনার থেকে বেশি কারোর কাছে নেই। পণ্ডিত মশাই, আমার মেয়ের কি হয়েছে? আমার মেয়ে উঠছে না কেন? পণ্ডিত যা বলে সবাই তো মাথায় হাত দিয়ে ফেলে। আপাতত আপনার মেয়ের পেটে মানুষের বাচ্চা, আর সেই বাচ্চা ভবিষ্যৎ প্রজন্মে পরিপালকে রাজ করবে। কারণ মাপসুরা এর সাধনা সকল শক্তি বাচ্চার শরীরে ঢুকে গেছে। আর মাপসুরা এর ততক্ষণ পর্যন্ত জ্ঞান ফিরবে না যতক্ষণ না আকাশ জীবিত হবে। কারণ দুনিয়ার চক্রের সাথে আপনার মেয়ের সূত্র জুড়ে গেছে। সে আর সম্পূর্ণরূপে পরি নাই। সে পরীর মতো 1000 বছরও বাঁচবে না। সে মানুষের মতো বুড়ো হয়ে গেলে মারা যাবে। মানুষ চক্র লেগে গেছে ওর শরীরে। পণ্ডিত মশাই কি বলছেন কি সব? আকাশকে তো বলি দেওয়া হয়ে গেছে, আর সে জীবিত না হলে আমার মেয়েরও জ্ঞান ফিরবে না? জি মহারাজ, এমনটাই। পণ্ডিত মশাই, আপনি যে করে হোক আমার মেয়েকে বাঁচান, হাত জোড় করে বলছি। মহারাজ, মাপসুরাকে বাঁচাতে হলে আকাশকে আবার জীবিত করতে হবে, কিন্তু তা তো আর সম্ভব না। আমি জানি না পণ্ডিত মশাই, আপনি আমার মেয়েকে যে করে হোক ঠিক করে দেন। দরকার হয় আকাশকে আবার পুনরায় জীবিত করুন। মহারাজ, এ কি বলছেন আপনি? পুনরায় জীবিত করার কলাবিদ্যা সে তো 1000 বছর পুরনো। আর সেই মন্ত্র সেই মনীষীরা বের করেছিল। তারা সেই মন্ত্রটা কোনো এক গুহায় লুকিয়ে রেখেছে। সেই মন্ত্র ছাড়া পুনরায় জীবিত কিভাবে করব আমি? আমি তো জানি না,
আপনি যে করে হোক আমার মেয়েকে জীবিত করুন। পণ্ডিত টেনশনে পড়ে যায়। আচ্ছা মহারাজ, আমাকে কিছুটা সময় দিন, আমি দেখছি কি করা যায়। তারপর পণ্ডিতটা সেখান থেকে চলে যায় আর দুই একজন সাথীকে নিয়ে। সবাই একই স্থানে একত্রে হয়ে আছে। আজ কোনো পরী তার বাসস্থানে যাবে না, কারণ আজ অমাবস্যা। তাই ঘন্টা 3 পর পণ্ডিত তার সঙ্গী সাথীদেরকে নিয়ে ফিরে আসে। সবাই তো অবাক চোখে পণ্ডিতের দিকে চেয়ে আছে, কি করবে উনি এখন। তারপর বড় পণ্ডিত সকলের উদ্দেশ্য করে বলে, আমরা যেখানে দুর্গ করব সেখানে কেউ যাবেন না হলেও। একটা সীমারেখা এঁকে দেয় গোল করে। আকাশের মুখমণ্ডলটা আর শরীরটা নিয়ে ওই গোলের মধ্যে রাখে, আর পরিপালকের সমস্ত পণ্ডিত গোল করে বসে পড়ে। চতুর্পাশে আগুন জ্বলছে সীমারেখা বরাবর। সকল পণ্ডিতরা দুর্গ শুরু করে দেয় বড় পণ্ডিতের কথায়। আর সমস্ত পরিপালকের সকল পুরী গোলকের বাহির থেকে তা নির্বাক চোখে দেখছে। বড় পণ্ডিত সকল পণ্ডিতদের উদ্দেশ্য করে বলে, অত্যাধিক শক্তির মাধ্যমে আমি সেই গুহায় যাব, সেখানে মানুষ জীবিত করার মন্ত্রের বইটা লুকিয়ে রাখা হয়েছে। আমি বইটা গুহা থেকে আনার সময় হয়তো আমার জানও চলে যেতে পারে, কারণ মনীষীরা সেই গুহার আশেপাশে বিভিন্ন মায়াজাদু লাগিয়ে রেখেছে। আমার যাই হোক, কিন্তু তোমরা কেউ পিছু হাঁটবা না। আর আমার কনিষ্ঠা আঙ্গুলটা একজন ধরে সংযোগ করে রাখবা। মন্ত্রের বইটা তার হাতেই চলে আসবে, আর আমি যদি না ফিরে আসি তাহলে মন্ত্রটা পাঠ করে মন্ত্রের বইটা আবার আমার হাতে রেখে দিবা। পণ্ডিত নিজের আধ্যাত্মিক শক্তির মাধ্যমে সেই গুহায় যায়। বইটা সেই গুহা থেকে বের করে সমস্ত মায়াজাল পার হয়ে, কিন্তু বইটা নিয়ে ফেরার সময় একটা মায়া জাদুতে আটকে পড়ে। পাশের পণ্ডিতের হাতে বইটা এসে পড়ে। সে বইটা খুলে মন্ত্রটা পাঠ করে। সাথে সাথে আকাশের দেহটা মাটি থেকে কয়েক হাত ওপরে উঠে যায়। তার মস্তক ছাড়া শরীরটার সাথে ইতিমধ্যে আকাশের মস্তকটা জোড়া লেগে যায়। পরিপালকের আজ যেন কোনো এক সর্বশক্তির কাজ চলছে। সবাই হতভম্ব হয়ে আছে। আকাশের শরীরটা আস্তে করে মাটিতে নেমে আসে। অন্যদিকে মাপসুরায়ের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর সে আকাশ বলে চিৎকার দিয়ে ওঠে। আকাশের জ্ঞান ফিরে আসে। সে আস্তে আস্তে চোখ খুলে নিজেকে আবিষ্কার করে সে মাটিতে পড়ে আছে। তার চতুর্পাশ ঘিরে অনেক লোক বসে আছে সাদা কালারের জামা পরিধান করে। পণ্ডিতরা মন্ত্রপাঠ করে তাড়াতাড়ি বড় পণ্ডিতের হাতে বইটা দিয়ে দেয়। আর বড় পণ্ডিত বইটা গুহায় রেখে বের হয়ে আসে। তখন সে দেখতে পায় কোনো মায়া জাদু আর নয়, সে নিজের মধ্যেই ফিরে আসে। অন্যদিকে মাপসুরার চিৎকার শুনে ওর বাবা মা আরও কয়েকজন দৌড়ে যায়। মাপসুরা আকাশ বলে জোরে চিৎকার করতে থাকে, আকাশ ঠিক আছে, তুই এমন করিস না। না, আমার আকাশ কই? আমার আকাশকে আমার কাছে ফিরিয়ে দাও। আমার আকাশকে চাই, আমি ওকে দেখব। মারে, তুই একটু শুয়ে রেস্ট কর। আকাশ ঠিক আছে, ওর কিছু হয়নি। না, আমি আকাশকে দেখব। বলেই জোর করে বিছানা ছেড়ে উঠে পড়ে আর ঘর থেকে বের হয়ে আকাশ বলে চিৎকার করতে থাকে। আকাশ আস্তে ওঠার চেষ্টা করে মাটি থেকে। মাপসুরা লক্ষ্য করে হাজার হাজার পরীর ভিড়ে আকাশ দাঁড়িয়ে আছে। পণ্ডিতদের দুর্গ করাও শেষ। মাপসুরা পরিপালকের পরীদেরকে ঠেলে দৌড়ে গিয়ে আকাশকে জাপটে ধরে আর পাগলের মতো চুমু খেতে থাকে আকাশের সারা শরীরে। আমার কলিজার কিচ্ছু হয়নি তো? বলেই আকাশের ঘাড়ে ঠোঁটে কপালে চুমু খেয়ে যাচ্ছে। সবাই তো শরমে চোখ বন্ধ করে রেখেছে। এটা করছে কি? কলিজা, আমি তো ঠিক আছি, তুমি এমন করছো কেন? আর আমাকে না বলে দেওয়া হয়েছিল, তাহলে জীবিত হলাম কি করে? এমন সময় পণ্ডিত একজন এগিয়ে এসে, সে আর বলতে, জীবিত হলেন কিভাবে? মাথার ঘাম পায়ে পড়ছে আমাদের আপনাকে জীবিত করতে। মাপসুরা আকাশকে জাপটে ধরে আছে। মনে হয় যে ছেড়ে দিলে আকাশ কোথাও হারিয়ে যাবে। আকাশও মাপসুরাকে জড়িয়ে ধরে। এরপর আকাশকে আর মাপসুরাকে রাজসভায় নিয়ে যাওয়া হয়। মাপসুরার বাবা আর পরিপালকের সকলে মেনে নেয় আকাশকে, কারণ মহারাজ আদেশ করেছে। আর তার চেয়ে বড় কথা, আকাশকে মারলে মাপসুরাও মরে যাবে। সেই রাতে তাদের আবারও বিয়ে হয় এবং সকল পরীদের সামনে মাপসুরার বাবা আকাশকে পরিপালকের রাজা হিসাবে ঘোষিত করে। তবে আকাশের পর আকাশের আর মাপসুরার সন্তানই এই হবে রাজসভার অধিকারী। আকাশ তারপর মাপসুরাকে নিয়ে পরিপালক থেকে ফজরের আগেই বাসায় ফিরে আসে। কেউ টেরও পায় না।
সারাদিন আকাশ আর মাপসুরা জমিনে থাকে, রাতের বেলায় পরিপালকে যায়, কারণ এখন তারা যখন ইচ্ছা হয় পরিপালকে যেতে পারে। কিছুদিন পর মাপসুরায়ের বাবু হবে। আকাশ সব সময় ওর খেয়াল রাখে। কিছুদিন পর ওদের ফুটফুটে একটা বাচ্চা হয়। গায়ের রং ধবধবে সাদা মাপসুরায়ের মতো, কিন্তু চেহারায় পুরো আকাশের ওপরে গিয়েছে। এভাবেই চলতে থাকে। 6 বছর পর তানিম দৌড়াচ্ছে খাবার খাবে না বলে। তানিম হচ্ছে মাপসুরার আকাশের বাবু, আর মাপসুরা তানিমের পেছনে পেছনে দৌড়াচ্ছে ওকে খাবার খাওয়ানোর জন্য। তানিম কোথায় গিয়ে জানি লুকিয়ে পড়েছে। এমন সময় আকাশ এসে মাপসুরাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে নাক ঘষতে থাকে। আমার কলেজেটা কি করে? তোমার বাদর পোলারে খাওয়াইতেছি, কিন্তু কোথায় গিয়ে সে লুকিয়ে পড়েছে খাওয়ার ভয় কে জানে। মাপসুরা তানিমকে এত ডাকা ডাকে, কিন্তু তানিম বের হয় না। আমার ছেলে অনেক ভালো, দেখেছো? সে জানে তার পাপা এখন তার মাকে আদর করবে বলেই কোলে তুলে নেয়, আর ওদের বেডে শুয়ে গিয়ে মাপসুরাকে ছেড়ে দিয়ে রুমের দরজাটা বন্ধ করে দেয়। চলো তানিমের জন্য একটা খেলার সাথী আনি। এ লাগবে না, একটাকেই পারি না সামাল দিতে, তেনার আরও আরেকটা চাই। তোমার না লাগলে নাই, আমার লাগবে বলে মাপসুরাকে আদর করতে শুরু করে। এমন সময় তানিম দরজার সামনে এসে দরজায় বাড়ি দিতে থাকে। পাপ্পা, মাম, তোমরা কোথায়? তানিম, তোমার পাপ্পা তোমার মাম্মামকে আদর করছে, তোমার সাথে খেলার জন্য একটা সাথী আনতে। আচ্ছা পাপ্পা, বেশি করে করো কেমন? আমার খেলার সাথী যেন তাড়াতাড়ি পাই আমি। বদলোক একটা, খবিস, নিজের ছেলেকে কেউ এসব বলে? দেখছো তোমার ছেলে কত স্মার্ট, সে বলছে বেশি করে আদর করতে, আমি তাই করব। ওই মিয়ারা, আপনারা কি শুনেন? হ্যাঁ, ওরা আদর করবে এটাও শুনতে হবে আপনাদের। যান সবাই নিজের বউকে গিয়ে আদর করেন। ধন্যবাদ সবাইকে।